আমরা সবাই ছোটবেলায় কম বেশি একটা দারুণ গেম খেলেছিলাম, সেটা হচ্ছে অ্যাংরি বার্ড। এবং অ্যাংরি বার্ডের গেমে দেখতে পাচ্ছ যে একটা গুলতির মতো বস্তু থেকে আমাদের অ্যাংরি বার্ডটাকে ছুঁড়ে মারা হয়েছে, এবং এই অ্যাংরি বার্ডটা অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়ে হিট করেছে কোনো একটা বিল্ডিংকে বা কোনো ব্লককে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গুলতির থেকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে অ্যাংরি বার্ডটা। এই গতিটাকে আমরা বলতে পারি একটা প্রক্ষেপকের গতি বা একটা প্রজেক্টাইলের মোশন। দ্যাট মিনস আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রাশ বা প্রক্ষেপক বা প্রজেক্টাইল। এবং এই ফ্রাশের যে গতিটা সেটা কিন্তু 2D বা দ্বিমাত্রিক গতি, কেননা তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যাংরি বার্ডটা যখন যাচ্ছে তখন সে কিন্তু এক্স অক্ষ বরাবরও যাচ্ছে, একই সাথে ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে। দ্যাট মিনস এক্স অক্ষ হচ্ছে তার অনুভূমিক বরাবর এবং ওয়াই অক্ষটা হচ্ছে তার উলম্ব বরাবর যে গতিটা সেটা। এবার আরেকটা অ্যানিমেশনে খেয়াল করে দেখো, এখানে কি করছি আমরা একটা কামান থেকে গোলা মারছি, নির্দিষ্ট একটা পয়েন্টে গেল। তাহলে দেখো তো এই টোটাল জায়গাটা জুড়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কামানের গোলাটা কিন্তু দুইটা অক্ষ অতিক্রম করেছে। একটা হচ্ছে আমি ধরে নিলাম অনুভূমিক বরাবর এক্স অক্ষ অতিক্রম করেছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ এক্স অক্ষটা কামান থেকে শুরু করে একদম যে পয়েন্টে গোলাটা পড়েছে সে পয়েন্ট পর্যন্ত। দ্যাট মিনস আমরা এটাকে এক্স অক্ষ ধরতে পারি। এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের কামানের গোলাটা একটা নির্দিষ্ট উচ্চতা উঠেছে বা উচ্চতা অতিক্রম করেছে, এবং এটাকে আমরা বলতে পারি ওয়াই অক্ষ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের এই কামানের গোলাটার একটা নির্দিষ্ট গতিবেগ কাজ করছে, তাই এটা হচ্ছে কি একটা দ্বিমাত্রিক গতি, এবং এক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রজেক্টাইল বা ফ্রাশ হিসেবে কাজ করবে। তাহলে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে, মানে কোনো একটা বস্তুর গতিকে আমরা বুঝবো যে বস্তুটাকে পৃথিবীর কোনো একটা সারফেসে আমি ছুঁড়ে মারলাম এবং একটা কার্ভ শেপ করে বা একটা এরকম বৃত্তাকারের মতো একটা পথ করে সে যদি আবার সেই পৃথিবীতে ফিরে আসে, তাহলে ওই বস্তুটার গতিটাই হচ্ছে ফ্রাশের গতি বা প্রজেক্টাইল মোশন। এখন আমি এখানে কিন্তু গতিটা দেখিয়েছি 2D, বাট সবসময় যে ফ্রাশের গতি 2D হবে না, কিছু কিছু সময় সেটা 3Dও হতে পারে। খেয়াল করে দেখো, এখানে আমাদের মেসি হচ্ছে গোল দেওয়ার চেষ্টা করছে, এবং গোলকিপার যখন বলটা ধরতে গেছে তখন বলটা কিন্তু গোলের মানে কি বলবো, যে গোল পোস্ট ছিল তার ভেতরে ঢুকে গেছে। এবং এই যে বলের গতিটা এখানে কিন্তু একই সাথে তিনটা ডিরেকশন বরাবর গতিটা কাজ করছে। দ্যাট মিনস তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ বরাবরই কিন্তু আমাদের এই বলটা বেঁকে গেছে। দ্যাট মিনস একটা কার্ভ হিসেবে চলে গেছে। এবং এই ধরনের গতিকে কিন্তু আমরা দ্বিমাত্রিক গতি বলতে পারবো না, এটা পুরোপুরি ত্রিমাত্রিক গতি। তাই ফুটবল দিয়ে যখন আমরা এরকমভাবে কিক মারি তখন সেই গতিটা কিন্তু হয়ে যায় ত্রিমাত্রিক গতি, কেননা এখানে আমি দেখতে পাচ্ছি এই বলটা একই সাথে তিনটা অক্ষ বরাবর বিচরণ করছে। তাহলে আমাদের এখানে আলোচনার মেইন বিষয়টা হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর গতি বা মোশন অফ প্রজেক্টাইল, যেটাকে আমরা এক কথায় ফ্রাশের গতি বলতে পারি। তাহলে ফ্রাশের গতির ক্ষেত্রে আমি যদি তোমাকে ছবি দেখাই, আগের মতো করে দেখতে পাচ্ছ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কাজ করছে, এবং আমরা ও বিন্দু থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে বেরিয়েছি, এবং ওই বস্তুটা ও বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাত্রা করেছে। দ্যাট মিনস ছুঁড়ে মারার পর সেটা কিছু সময় পর এই বিন্দুতে পতিত হয়েছে। তার মানে এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট, আর ও হচ্ছে কি তার ইনিশিয়াল পয়েন্ট। এখন এই যে ফ্রাশের যে গতিপথ আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ বরাবরই কিন্তু এই বস্তুটার অনেকগুলো জিনিস থাকবে। প্রথম হচ্ছে তার সরণ থাকবে এই দুটো অক্ষ বরাবর, তারপর হচ্ছে তার বেগ থাকবে, এবং ফাইনালি তার ত্বরণ থাকবে। এবং যখন কোনো একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয় তখন ওই বস্তুটাকে প্রতি মুহূর্তে পৃথিবী তার অভিকর্ষ ত্বরণ জি এর মাধ্যমে টানতে থাকে। তার মানে ওই বস্তুটা যে কোনো অবস্থানে থাকুক না কেন, প্রতিটা পয়েন্টে তাকে জি পরিমাণ সমত্বরণে পৃথিবী টানতে থাকবে। এই জন্য এই বস্তুটার মধ্যে আমি যদি দুইটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা সবসময় -g হিসেবে কাজ করবে, কেননা বস্তু কিন্তু ওঠার চেষ্টা করছি উপরের দিকে, তাই না? আমি বস্তুটাকে ছুঁড়ে মেরেছি উপরের দিকে, তার মানে উপরের দিকে আমাদের এ ওয়াই পরিমাণ ত্বরণ কাজ করবে। বাট যেহেতু জি বা অভিকর্ষ ত্বরণ সরাসরি নিচের দিকে কাজ করছে, যেটা এ ওয়াই এর বিপরীতে, তাই আমরা বলতে পারি এই বস্তুটার জন্য ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণটা সেটা হচ্ছে -g হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে এ ওয়াই বা ঊর্ধ্বমুখী ত্বরণ এবং জি নিম্নমুখী ত্বরণ এরা একে অপরের বিপরীতমুখী বলে আমরা এ ওয়াই -g লিখতে পারি। বাট মজার কথা হচ্ছে, কোনো একটা বস্তুকে যখন আমি এইভাবে ছুঁড়ে মারবো বা নিক্ষেপ করব, তখন ওই বস্তুটার এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকবে না। দ্যাট মিনস ওই বস্তুটার ত্বরণ এক্স অক্ষ বরাবর হবে 0। এবার একটা মজার বিষয় হচ্ছে, তুমি যেভাবে এটাকে ছুঁড়ে মারো না কেন, দ্যাট মিনস আমরা কিন্তু এখানে একটা নির্দিষ্ট
অ্যাঙ্গেলে ছুঁড়ে মেরেছি বা কোণে ছুঁড়ে মেরেছি, আমি ধরলাম হচ্ছে থিতা কোণ, এবং এই থিতা কোণের মানটা কিন্তু যে কোনো হতে পারে। এবং আমরা যে কোনো অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি না কেন, অবশ্যই সেটা এরকম একটা পথ অতিক্রম করবে, যে পথটাকে আমরা প্যারাবোলা বা পরাবৃত্তের পথ বলি। দ্যাট মিনস তুমি এখানে যে পথটা দেখতে পাচ্ছ, এই পথটা হচ্ছে পরাবৃত্তের পথ। এবং একটা নিক্ষিপ্ত বস্তু যে এরকম পরাবৃত্তের পথ অনুসরণ করে, এই জিনিসটা সর্বপ্রথম ডিসকভার করেন বা বের করেন হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। এবং পরাবৃত্তটাকে আমরা মোটামুটি একটা উপবৃত্তের অর্ধেক অংশ হিসেবে ধরে নিতে পারি। এবং তোমরা উপবৃত্ত দেখতে কেমন সেটাও জানো। দ্যাট মিনস একটা বৃত্তকে আমি যদি চাপ দিই তাহলে সেটা একটা উপবৃত্তের মতো হবে। তো এই উপবৃত্তের অর্ধেক অংশের মতো কিন্তু আমাদের এই পরাবৃত্তটা কাজ করে। তো ওদিকে আমরা যাবো না, আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে জানবো। পয়েন্ট মানে হচ্ছে কয়েকটা রাশি বা প্যারামিটার নিয়ে জানবো। তাহলে আমাদের এই নিক্ষিপ্ত বস্তুটার একটা নাম হচ্ছে প্রজেক্টাইল, আরেকটা নাম হচ্ছে প্রক্ষেপক, আরেকটা নাম হচ্ছে ফ্রাশ। তিনটা যে কোনো একটা নামে আমরা রাখতে পারি। এখন এই বস্তুটার কতগুলো রাশি আছে, কি কি রাশি আছে? প্রথম কথা হচ্ছে প্রক্ষেপ বিন্দু বা পয়েন্ট অফ প্রজেকশন। তুমি যে বিন্দু থেকে এই ফ্রাশটাকে নিক্ষেপ করবে সেটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ও যে বিন্দুটা আছে এটাকে আমরা প্রক্ষেপ বিন্দু বলতে পারি। তাহলে একটা পরিচয় আমরা জানলাম। তারপর হচ্ছে আমরা প্রক্ষেপের বেগ জানবো, দ্যাট মিনস ভেলোসিটি অফ প্রজেকশন। আমরা যে আদিবেগে এই বস্তুটাকে ছুঁড়ে মারবো, ধরে নাও তোমার এখানে এই পয়েন্টে একটা আদিবেগ নিয়ে তুমি এই বস্তুটাকে ছুঁড়ে মেরেছো, এবং আদিবেগটাকে আমি ভিনট ধরতে পারি। তাহলে ভিনট হচ্ছে কি আমাদের প্রক্ষেপ বেগ বা ভেলোসিটি অফ প্রজেকশন। তারপর আমরা যে অ্যাঙ্গেল বা কোণ নিয়ে এই ফ্রাশটাকে ছুঁড়ে মারলাম সেটাই হচ্ছে আমাদের প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে দেখো, প্রক্ষেপ কোণ মানে হচ্ছে আমি যদি অনুভূমিকের সাথে যে কোণ তৈরি করি বস্তুটা ছুঁড়ে মারার ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমাদের প্রক্ষেপ কোণ বা থিতা। আমরা কিন্তু উলম্বের সাথে কোনো কোণ এখানে তৈরি করিনি, জাস্ট অনুভূমির সাথে যে কোণটা তৈরি হয়েছে থিতা সেটাকে দেখিয়েছি। তার মানে এটা হচ্ছে আমাদের প্রক্ষেপ কোণ। তারপর আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে পতন বিন্দু। দ্যাট মিনস আমাদের এই ফ্রাশটা তার বিচরণ শেষ করে ফাইনালি যে পয়েন্টে পড়ে যাবে সেটাই হচ্ছে তার পতন বিন্দু। তার মানে আমাদের এখানে যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পতন বিন্দু হিসেবে কাজ করবে বা পয়েন্ট অফ ফলিং হিসেবে কাজ করবে। তারপরে আরেকটা রাশি হচ্ছে বিচরণকাল, দ্যাট মিনস টাইম অফ ফ্লাইট। দ্যাট মিনস ও থেকে এই বিন্দু পর্যন্ত যতটুকু সময় ধরে ফ্রাশটা শূন্যে ভাসতে থাকবে, এই টোটাল সময়টা হচ্ছে আমাদের বিচরণকাল বা টাইম অফ ফ্লাইট। দ্যাট মিনস ও বিন্দু থেকে আমি ফ্রাশটাকে যাত্রা শুরু করে এই বিন্দু থেকে মানে এই বিন্দু পর্যন্ত আনার যে টোটাল সময়টা সেটাই হচ্ছে আমাদের বিচরণকাল। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো গতিপথ বা ট্র্যাজেক্টরি। ফ্রাশটা যেই পথ অতিক্রম করে বা যে পথ ধরে চলে সেটাই হচ্ছে আমাদের ট্র্যাজেক্টরি বা গতিপথ। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ এই গতিপথটা হচ্ছে অনেকটা পরাবৃত্তের মতো, এবং স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের ফ্রাশের এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ চেঞ্জ হচ্ছে। মানে আমি যদি বলি ফ্রাশটা এই জায়গাটাতে আছে, তার মানে ওর জন্য অবশ্যই একটা এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক থাকবে, ওয়াই অক্ষ বরাবর আরেকটা স্থানাঙ্ক থাকবে। আমি ধরে নিলাম একটা হচ্ছে x1 স্থানাঙ্ক, আরেকটা হচ্ছে y1। যখন ফ্রাশটা কথার কথা এই পয়েন্টে থাকবে তখন কিন্তু তার আরেকটা স্থানাঙ্ক থাকবে, সেটা হচ্ছে x2, y2। তার মানে এই টোটাল ফ্রাশের যে চলার পথটা, এই পথটাকে আমরা গতিপথ বা ট্র্যাজেক্টরি বলতে পারি ইংলিশে। এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক আছে সেই স্থানাঙ্কটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর স্থানাঙ্ক যদি চেঞ্জ হয় প্রতিটা পয়েন্টে, তাহলে আমি বলতে পারি এই টোটাল গতিপথটা হচ্ছে একটা 2D পথ বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমি বলতে পারি ফ্রাশের যে গতি এটা অবশ্যই একটা দ্বিমাত্রিক গতি হিসেবে কাজ করবে। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ফ্রাশ যখন কোনো একটা পয়েন্টে ভূমি থেকে বা অনুভূমিক থেকে সবচেয়ে বেশি উচ্চতা থাকে তখন সেটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট। যেমন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে এরকম একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এবং ভূমি থেকে মোটামুটি ফ্রাশটা এই পয়েন্টে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করেছে। তুমি যদি একটু চোখের আন্দাজে দেখো তাহলে দেখতে পাবে আমাদের এই পয়েন্টটাই হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা হিসেবে কাজ করে। এবং ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা বের করার সিস্টেম আছে, বিচরণকাল, তারপর হচ্ছে কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো, সব কিছু বের করার সিস্টেম আছে। বাট আমরা এখানে সেগুলো দেখবো না, আমি জাস্ট এখানে পরিচয়টা দেখিয়ে দিচ্ছি। তাহলে বড় হাতের এইচ হচ্ছে আমাদের ফ্রাশের ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতাকে প্রকাশ করে। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা ফ্রাশকে আমি যখন ছুঁড়ে মারবো তখন সে অনুভূমিক বরাবর একটা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। এই দূরত্বটাকে বলা হয় পাল্লা বা রেঞ্জ বা অনুভূমিক পাল্লা। এবং এখানে দেখতে পাচ্ছি ও থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের সেই দূরত্বটা যেটা সে অনুভূমিক বরাবর অতিক্রম করেছে। তাই এটাকে আমরা রেঞ্জ বলতে পারি বা ফ্রাশের জন্য পাল্লা বলতে পারি, বা আরেক কথা হচ্ছে অনুভূমিক পাল্লা বলতে পারি। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আমাদের রেঞ্জ বা অনুভূমিক পাল্লাকে আমরা হাত দিয়ে প্রকাশ করে থাকি।
তাই যদি ধরি তাহলে দেখো আমাদের একদম সর্বোচ্চ উচ্চতা যেখানে পৌঁছেছে ওই অবস্থানে যেতে কিন্তু আমাদের আরও বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করতে হবে। কেননা আমি যদি ধরা যাক এটাকে বি পয়েন্ট দিই, তাহলে আচ্ছা আমি বি পয়েন্ট না দিয়ে আমি এক্স পয়েন্ট দিব না, আমি এখানে পি পয়েন্ট দিতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। তাহলে ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব, পি থেকে এ পর্যন্ত কিন্তু সেম দূরত্ব কাজ করবে এবং এই দূরত্বটা হবে অবশ্যই আর এর অর্ধেক, তার মানে এটা হবে আমাদের আর ডিভাইড বাই 2, এতটুকু দূরত্ব। এখন মজার বিষয় হচ্ছে আমি যদি এই তিনটা অবস্থানে স্থানাঙ্ক বের করতে চাই তাহলে তুমি দেখতে পাচ্ছ ও বিন্দুতে আমাদের এই প্রজেক্টাইল বা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর স্থানাঙ্ক হবে 0,0, কেননা এটা হচ্ছে মূলবিন্দু ধরেছি, মূলবিন্দু থেকে আমরা একটা প্রজেক্টাইলকে বা ফ্রাসকে নিক্ষেপ করেছি। যখন আমাদের প্রজেক্টাইলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, ধরা যাক এটা হচ্ছে কিউ বিন্দু সর্বোচ্চ উচ্চতায়, তখন এই কিউ বিন্দুর যেই স্থানাঙ্ক পাবো সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সে গিয়েছে হচ্ছে আর ডিভাইড বাই 2, এতটুকু দূরত্ব, এবং ওয়াই অক্ষ বরাবর গিয়েছে শুধুমাত্র এইচ দূরত্ব বা সর্বোচ্চ উচ্চতার দূরত্ব। তাহলে কিউ বিন্দুর যেই স্থানাঙ্কটা পাবো সেটা হচ্ছে আর বাই 2, এইচ। ফাইনালি যখন সে এই বিন্দুতে পৌঁছাবে, এই বিন্দুর অবশ্যই একটা স্থানাঙ্ক থাকবে এবং এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সে আর দূরত্ব গিয়েছে এবং এই বিন্দুর কোটি বরাবর কোনো দূরত্বে নেই, দ্যাট মিনস সে ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্বে যায়নি, তাই এখানে আর, 0 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এবার একটু বিষয়টাকে এলাবোরেট করি। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা প্রজেক্টাইল বা নিক্ষিপ্ত বস্তু দেওয়া আছে এবং একদম শুরুতে তার পজিশন ছিল ও বিন্দুতে, এবং আমি ধরে নিলাম এই ও বিন্দুতে থাকা অবস্থায় তার যে বেগটা ছিল আদিবেগ সেটা হচ্ছে ইউ। তাহলে দেখো আদিবেগটাকে আমরা এই পরাবৃত্তের স্পর্শক বরাবর দেখিয়েছি এবং এই আদিবেগের অবশ্যই দুইটা স্থানাঙ্ক থাকছে, এক্স অক্ষ বরাবর যার মান হচ্ছে ইউ অফ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যার মান হচ্ছে ইউ অফ ওয়াই। তাহলে ইউ অফ এক্স এবং ইউ অফ ওয়াই এরা দুজন হচ্ছে আমাদের আদিবেগের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক এবং এদের মানগুলো কিন্তু আমরা জানি, তাই না? আমরা স্থানাঙ্কের মানগুলো বের করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আলফা পরিমাণ কোণ করে আছে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের নিক্ষিপ্ত বস্তুটা, তাই আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর যেই, আচ্ছা আমি একটু তোমাদেরকে আলাদাভাবে বলি, যেহেতু এখানে আমরা দুইটা অক্ষ নিয়ে কাজ করছি তাহলে একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তা আমি এখন তোমাদেরকে এক্স অক্ষ বরাবর কয়েকটা জিনিস দেখাবো এবং ওয়াই অক্ষ বরাবর কয়েকটা জিনিস দেখাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমি তোমাদেরকে কি দেখাতে পারি, অবশ্যই আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আদিবেগটা দেখাবো। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের আদিবেগের একটা উপাংশ হচ্ছে ইউ অফ এক্স এবং ওর মান হবে কি মেইন বেগ, দ্যাট মিনস ইউ। তারপর হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ তৈরি করেছে তার কোসাইন, দ্যাট মিনস কস আলফা। তো এটা আমরা কিন্তু উপাংশ সূত্র অনুসারে জানি। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের ইউ বেগের একটা উপাংশ হচ্ছে ইউ এক্স যার মান হচ্ছে ইউ কস আলফা। একইভাবে ওয়াই অক্ষটা যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে লম্বভাবে আছে তাই ওয়াই অক্ষ বরাবর আমরা ইউ বেগের আরেকটা উপাংশ ইউ ওয়াই, এটার মান পাবো হচ্ছে রিয়েল বেগটা, দ্যাট মিনস ইউ, তারপর হচ্ছে সাইন আলফা অথবা কস 90 মাইনাস আলফা দিলেও হয়, যেটা আমাদের সাইন আলফা হিসেবে কাজ করবে। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ইউ বেগের দুইটা অংশ পেয়ে গেলাম, যেটা হচ্ছে আদিবেগ। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা ধরে নিলাম কিছুক্ষণ পর এ ত্বরণে সে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ত্বরণটা কাজ করবে সেটা হচ্ছে দ্বিমাত্রিক ত্বরণ, দ্যাট মিনস এ। তো আমি যদি ধরি বস্তুটা এখন এই পয়েন্টে এসেছে এবং এই পয়েন্টও কিন্তু তার স্পর্শক বরাবর একটা বেগ থাকবে সেটা হচ্ছে ভি। তাহলে ভি যে বেগটা থাকবে ওটার অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। এক্স অক্ষ বরাবর এদিকে উপাংশ কাজ করবে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের উপরের দিকে উপাংশ কাজ করবে। এক্স অক্ষ বরাবর ভি এক্স কাজ করবে আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি ওয়াই কাজ করবে। তো এখন আমরা এই যে এখানে একটা ত্বরণের কথা বলেছি, এই ত্বরণের মানটা আসলে কি হবে দেখো, বস্তুটা যখন উপরে ওঠার চেষ্টা করবে প্রতিটা মুহূর্তে কিন্তু তাকে অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে টানছে, তাই না? তার মানে বস্তুটাকে আমি উপরে ছুঁড়ে মেরেছি, তার মানে বস্তুটার উপরের দিকে বা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই ত্বরণটা কাজ করবে, বাট ঠিক তার অপোজিট দিকে যে ত্বরণটা কাজ করবে পৃথিবী তাকে প্রতি মুহূর্তে টানবে সেটা হচ্ছে জি ত্বরণ। বাট বস্তুটা যখন অনুভূমিক বরাবর এক্স অক্ষ বরাবর যাবে, এই এক্স অক্ষ বরাবর যাওয়ার সময় তার মধ্যে কিন্তু কোনো ত্বরণ কাজ করবে না। তার মানে এই বস্তুটার জন্য এ অফ এক্স যেটা তার মানটা হয়ে যাবে টোটালি 0 এবং এ ওয়াই এর যে মানটা সেটা থাকবে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের বিপরীতমুখী হিসেবে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে এক্স অক্ষ বরাবর যে ত্বরণটা থাকবে তার মানটা থাকবে 0, দ্যাট মিনস এখানে অনুভূমিক বরাবর কোনো ত্বরণ কাজ করবে না, বাট উলম্ব বরাবর যে ত্বরণটা কাজ করবে দ্যাট মিনস এ ওয়াই, এটা সবসময় মাইনাস জি হিসেবে কাজ করবে, কেননা এ ওয়াই হচ্ছে উপরের দিকের ত্বরণ, বাট আলটিমেটলি এখানে কিন্তু উপরের দিকে তো কোনো ত্বরণ কাজ করে না বস্তুর কেবলমাত্র নিচের দিকে যেই অভিকর্ষ ত্বরণ আছে সেটা কাজ করে। সেজন্য আমি বলতে পারি উপরের দিকের ত্বরণটাকে আমরা এখন মাইনাস জি দ্বারা প্রকাশ করতে পারি। তারপর খেয়াল করে দেখো আমি ধরে নিলাম আমাদের এখানে ও বিন্দু থেকে
ইউ বিন্দু পর্যন্ত যখন আমরা মানে ইউ বিন্দু তো না, এটা হচ্ছে আমি ধরে নিলাম ও বিন্দু থেকে আমি ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যাব, তখন যেতে হলে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করে যেতে হবে, তাই না? এবং আমি ধরে নিলাম এই সময়টা হচ্ছে আমাদের ছোটো হাতের টি সময়। তাহলে ও থেকে তুমি যখন পি বিন্দু পর্যন্ত যাবে, এতটুকু সময় যাওয়ার ফলে তোমার কিন্তু একটা নতুন স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হবে। দ্যাট মিনস পি বিন্দুতে তুমি দেখতে পাচ্ছ একটা স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয়েছে, এবং এই স্থানাঙ্কটাকে আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই। তার মানে আমি পি বিন্দু বরাবর এক্স দূরত্ব অতিক্রম করেছি এক্স অক্ষ বরাবর, এবং পি বিন্দু বরাবর ওয়াই অক্ষ বরাবর, মানে পি বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছি। তাহলে এক্স অক্ষ বরাবর আমার সরণ হচ্ছে এক্স পরিমাণ, এবং ওয়াই অক্ষ বরাবর আমার সরণ হচ্ছে ওয়াই পরিমাণ। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি এক্সটাকে বের করতে চাই, দ্যাট মিনস আমার এতটুকু দূরত্ব হচ্ছে এক্স, অতটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে এক্সের মানটা আমি কীভাবে বের করতে পারি? তুমি ঠিক ধরেছ, এক্স মানে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটা। আর তুমি খেয়াল করে দেখো, আমার এক্স অক্ষ বা অনুভূমিক বরাবর কিন্তু কোনো ত্বরণ কাজ করছে না। দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর যে ত্বরণটা ছিল এ এক্স, তার মানটা কিন্তু শূন্য ছিল। আর যেখানে ত্বরণ শূন্য হয় সেখানে কিন্তু সমবেগ কাজ করে। তার মানে এক্স অক্ষ বরাবর আমার যে সরণ হয়েছে এক্স, এটা আসলে সমবেগের জন্য হয়েছে। আর সমবেগের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে সরণটা হয়, সরণ হচ্ছে বেগ গুণন সময়ের গুণফল হয়। তাহলে আমাদের এখানে বেগ যেটা এক্স অক্ষ বরাবর, সেই বেগটা কী ছিল? অবশ্যই ইউ এক্স ছিল। তাহলে ইউ এক্স হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যে বেগটা সেটা, এবং ওর সাথে আমি গুণ করবো হচ্ছে সেই সময়টাকে, দ্যাট মিনস টিকে। তো ইউ এক্স ইন্টু টি যদি করি, এটাই হবে আমাদের এক্স অক্ষ বরাবর যেই সরণটা ছিল এই প্রজেক্টাইল বা ফ্ল্যাশের সেই সরণটা। এবং তুমি চাইলে ইউ এক্সটাকে ভেঙে ইউ কস আলফাও লিখতে পারো। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি এক্সের যে মানটা সেটা হচ্ছে ইউ কস আলফা, এবং এই টোটালটার সাথে আমি টিকে গুণ করতে পারি। এখন ওয়াই অক্ষ বরাবর আমাদের যে সরণটা ছিল, দ্যাট মিনস ছোটো হাতের ওয়াই, এটার মানটা কি হবে? দেখো, এটার মানটা বের করা একটু মজার জিনিস, কেননা তুমি দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমাদের এখানে একটা ত্বরণ কাজ করছে, যেটা হচ্ছে এ ওয়াই। এবং এ ওয়াই বেসিক্যালি উপরের দিকে কাজ করে, এবং ঠিক ওর বিপরীতে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। এবং আমরা অলরেডি একটু আগে দেখেছিও যে এ ওয়াইয়ের যে মানটা ছিল সেটাকে আমরা কিন্তু মাইনাস জি দিয়ে প্রকাশ করতাম। তাহলে যেহেতু এখানে একটা ত্বরণ কাজ করছে ওয়াই অক্ষ বরাবর, তাই ওয়াই অক্ষ বরাবর আমরা যে সরণের সমীকরণটা পাবো সেটা আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওই সমীকরণ ইউজ করে বের করবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের যে সরণটা হবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, দ্যাট মিনস ইউ অফ ওয়াই ইন্টু টি, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে হাফ, তারপরে ত্বরণ ইন্টু টি স্কোয়ার। এবং ত্বরণ বলতে আমরা এখানে কি লিখবো? অবশ্যই এ ওয়াই লিখবো, তারপরে টি স্কোয়ার দিব। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সমীকরণ। এখন যদি আমি এই সমীকরণটাকে একটু মডিফাই করি, দ্যাট মিনস ওয়াইয়ের মানটা যদি আমি বের করি, তাহলে দেখো ইউ অফ ওয়াই যেটা ছিল সেটা কিন্তু ছিল ওয়াই অক্ষ বরাবর আদি বেগের উপাংশ, যার মান ছিল ইউ সাইন আলফা। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে ইউ সাইন আলফা, এবং এই টোটালটার সাথে আমাদের সময় টি গুণ যাবে, তারপর হচ্ছে আমরা প্লাস দিব। বাট এখানে দেখো এ ওয়াই মানে কি? এ ওয়াই মানে হচ্ছে মাইনাস জি। তার মানে মাইনাস জি এর জন্য আমরা এখানে মাইনাস নিতে পারি, তারপর হচ্ছে হাফ জি ইন্টু টি স্কোয়ার সরাসরি বসাতে পারি। তাহলে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টাইলটার ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা ছিল, মানে সেই সরণটা আর কি। জাস্ট পি বিন্দুতে যখন আমাদের এই প্রজেক্টাইলটা যাবে বা ফ্লাশটা যাবে, তখন তার ওয়াই অক্ষ বরাবর যে সরণ হবে তার মান হচ্ছে এটা, এবং এক্স অক্ষ বরাবর যে সরণ হবে তার মানটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা, না ইউ কস আলফা ইন্টু টি। এবং ফাইনাল আরেকটা কন্ডিশন দেখবো, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগের পরিবর্তন কি হবে। দ্যাট মিনস এক্স এক্সেস বরাবর বেগের উপাংশ ভি এক্স কী হবে, এবং ওয়াই এক্সেস বরাবর বেগের উপাংশ ভি ওয়াই কী হবে। তো এটা আমি আলাদাভাবে লিখি, তুমি এক্স অক্ষের নিচে এটাকে লিখতে পারো। দ্যাট মিনস ভি এক্স হবে কি, আমাদের আদি বেগ কত ছিল, আমাদের এখানে আদি বেগ না দিয়ে মেইন বেগটা নিয়েই কাজ করব। যেহেতু তুমি দেখতে পাচ্ছ প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ভি যে বেগটা আছে সেটা কিন্তু দুইটা উপাংশে ভাগ হচ্ছে। এখন দেখো, আমাদের এখানে একদম শুরুতে যখন আমি প্রজেক্টাইলটাকে ছুঁড়ে মেরেছি, তখন অনুভূমিকের সাথে আলফা কোণ কাজ করতো। বাট যখন আমি পি বিন্দুতে নিয়ে এসেছি এই প্রজেক্টাইলটাকে ও বিন্দু থেকে, তখন কিন্তু অনুভূমিকের সাথে আর আলফা কোণটা কাজ করবে না, তখন একটা নতুন কোণ কাজ করবে। আমি ধরে নিলাম সেই কোণটা হচ্ছে থিতা। তাই যদি হয়, তাহলে আমাদের যেই পি বিন্দুতে বেগটা ছিল ভি, ওর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা থাকবে ভি কস থিতা, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা থাকবে হচ্ছে ভি
সাইন থিটা। তো এভাবে তোমাদের কাজ করতে হবে। সবসময় কিন্তু আমাদের আলফা কোণটা কাজ করবে না। দ্যাট মিন্স প্রতিটা মুহূর্তে কোনো একটা নিক্ষিপ্ত বস্তুর এক্স অক্ষের সাপেক্ষে তার বেগের মধ্যকার যে কোণটা আছে সেটা পরিবর্তন হতে থাকবে। তো এই কয়টা রাশি হচ্ছে আমরা এখানে পেয়েছি। তো আমি আরেকটু মার্ক করে দিচ্ছি। ভি অফ এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের বেগের উপাংশ পি বিন্দুতে থাকা অবস্থায় প্রজেক্টাইলের, এবং ভি ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকা মানে বেগের যে উপাংশটা ছিল সেটা। এবার এখান থেকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখায়, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ইউ অফ এক্স যেটা ছিল সেটা ছিল ও বিন্দুতে আমাদের যেই প্রজেক্টাইল বা ফ্রাশ তার আদিবেগ, এবং এই আদিবেগটা এক্স অক্ষ বরাবর, এবং ভি অফ এক্স যেটা সেটা হচ্ছে কি আমাদের পি বিন্দুতে থাকা অবস্থায় যে প্রজেক্টাইলটা ছিল সে প্রজেক্টাইল বা ফ্রাশের আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, নট আদিবেগ আসলে, মানে পি বিন্দুতে যে বেগটা ছিল ভি ওর এক্স অক্ষ বরাবর উপাংশ। এবং মজার কথা হচ্ছে যেটা আমরা নিক্ষিপ্ত বস্তুর বেগের মধ্যে বিস্তারিত দেখব সেটা হলো কোনো একটা নিক্ষিপ্ত বস্তুকে যখন ছুঁড়ে মারা হয় তখন ওই প্যারাবোলা বা পরাবৃত্তের প্রতিটা পথের প্রতিটা পয়েন্টে তার এক্স অক্ষ বরাবর যে বেগটা আছে সেটা সমান হয়, বাট ওয়াই অক্ষ বরাবর বেগটা পরিবর্তন হয়। তার মানে আমি ও বিন্দুর কথা বলি অথবা হচ্ছে আমি পি বিন্দুর কথা বলি, যে কোনো বিন্দুর কথা বলি না কেন, ওই সমস্ত বিন্দুতে যে বেগগুলো পাবো তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের মান সমান হবে। ও বিন্দুতে এক্স অক্ষ বরাবর উপাংশ পেয়েছিলাম ইউএক্স, এবং পি বিন্দুতে আমরা এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ পেয়েছিলাম ভিএক্স। মজার কথা হচ্ছে এই দুটো অবশ্যই সমান হবে। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আমরা লিখতে পারি যে ইউ কস আলফা এর মানে যা, ভি কস থিতা এর মানে হচ্ছে তা। তো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে তুমি জাস্ট এই সমীকরণটা মার্ক করে রাখো, মাঝে মাঝে আমাদের এই সমীকরণটাও কিন্তু কাজে আসতে পারে। দ্যাট মিন্স কোনো একটা প্রজেক্টাইল বা ফ্রাশের প্রত্যেকটা পয়েন্টের বা তার গতিপথ বা ট্র্যাজেক্টরির প্রত্যেকটা পয়েন্টে এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশটা থাকবে সেটা সমান থাকবে, বাট ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ সমান হবে না। দ্যাট মিন্স আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর যে বেগের উপাংশ ছিল আদি বেগের উপাংশ ইউ ওয়াই, এটা কখনোই সমান হবে না আমাদের ভি ওয়াইয়ের। তো এই কয়েকটা বিষয় তোমাকে এখানে মনে রাখতে হবে। এবার আমরা ফ্রাশ নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট নোট দেখব বা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখব, যেটাই বলো না কেন। তো প্রথম ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হচ্ছে কি যে আমরা যখন এই ফ্রাশটাকে নিক্ষেপ করব আকাশের দিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ইউ আদিবেগ নিয়ে বা যে কোনো একটা আদিবেগ নিয়ে যেটাই হোক না কেন, তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এই ফ্রাশটা তার গতিপথে কোনো বাতাসের বাধা সম্মুখীন হবে না। তার মানে আমাদের প্রথম যে কাহিনীটা আছে বা প্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে কি বাতাসের কোনো বাধা থাকতে পারবে না। তাহলে আমি এখানে একটা সিম্বল দিয়ে লিখে দিচ্ছি যে এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের বাধা থাকবে না, নো এয়ার রেজিস্ট্যান্স। বাতাসে বাধা না থাকা অবস্থায় আমরা ফ্রাশের সমীকরণগুলো তখন বের করতে পারবো। তার মানে আমাদের এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি আমাদের এখানে যে পৃথিবীটা আছে আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর পৃথিবীর একটা ভূমিকে ধরেছি, এবং পৃথিবী কিন্তু কখনোই এরকম সমান মানে সরল রেখা বরাবর থাকে না, পৃথিবী হচ্ছে অনেকটা গোলাকার থাকে। বাট আমরা যখন প্রজেক্টাইল বা ফ্রাশ নিয়ে কাজ করব তখন আমাদেরকে পৃথিবীর এই যে কার্ভেচার স্ট্রাকচার বা বলা যায় গোলাকার স্ট্রাকচার এটাকে ইগনোর করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি ইগনোর করতে হবে পৃথিবীর যে স্ট্রাকচারটা আছে বা কার্ভেচার বলে এটাকে, দ্যাট মিন্স বক্রতল বলে এটাকে। তো ইগনোর কার্ভেচার অফ আর্থ, এটা আমরা দেখতে পারি। কার্ভেচার মানে হচ্ছে পৃথিবীর বক্রতল, TURE কার্ভেচার, অর্থাৎ পৃথিবীর বক্রতলটাকে আমরা ইগনোর করে তারপর হচ্ছে ফ্রাশের এই গতিপথ নিয়ে কাজ করব। তারপর আরেকটা শর্ত আছে আমাদের ফ্রাশ নিয়ে কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে আমাদের পৃথিবীটা ঘুরতেছে, ঘোরার জন্য কিন্তু তার মধ্যে একটা নির্দিষ্ট গতি তৈরি হয়, এবং এই ঘূর্ণনের ফলেও কিন্তু আমাদের ফ্রাশের গতির কিছু বিঘ্ন ঘটতে পারে বা সমস্যা তৈরি করতে পারে। তো এই যে পৃথিবীর যে ঘূর্ণন এটাকে আমরা নেগলিজিবল ধরবো, দ্যাট মিন্স নগণ্য হিসেবে ধরবো। তাহলে আমরা এখানে বলতে পারি আর্থের বা পৃথিবীর যে রোটেশন সেটাকে আমরা নেগলিজিবল ধরবো। তাহলে লিখে ফেলি আর্থ বা পৃথিবীর যে রোটেশন বা ঘূর্ণনটা হয়, আমি ইংলিশে লিখছি সহজে লেখার জন্য, সেই রোটেশনটাকে আমরা নগণ্য ধরবো, দ্যাট মিন্স নেগলিজিবল ধরবো। তো এটা হচ্ছে আমাদের ফ্রাশ নিয়ে কাজ করার আরেকটা কন্ডিশন। এবং 4 নম্বর আরেকটা কন্ডিশন আসছে ফ্রাশ নিয়ে কাজ করার জন্য, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য, দ্যাট মিন্স একটা ফ্রাশকে যখন আমি ছুঁড়ে মারবো তখন সে কখনো ও বিন্দুতে থাকবে, তারপর হচ্ছে কখনো ধরো এই বিন্দুতে থাকবে, কখনো এই বিন্দুতে থাকবে। তো প্রত্যেকটা পয়েন্টে থাকার সময় আমাদের ধরে নিতে হবে
পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ আছে সে ত্বরণটা অল টাইম নিচের দিকে কাজ করছে। দ্যাট মিনস ফ্রাশের উপর যেই উলম্ব বরাবর ত্বরণটা আছে সেটা অভিকর্ষ ত্বরণ জি, এবং এটা অল টাইম নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে, এটা ধরে নিতে হবে। তার মানে আমরা 4 নম্বর শর্ত অনুসারে বলতে পারি যে ফ্রাশের ক্ষেত্রে আমরা ধরে নেব জি বা অভিকর্ষ ত্বরণ এটা সবসময় নিচ বরাবর কাজ করছে বা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করছে। তারপরে ফ্রাশ নিয়ে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রাশের গতিপথটা এটা কিন্তু একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ বরাবর আমি যদি এখানে লিখি এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ত্বরণ কাজ করবে না। তার মানে এই টোটালটাই হবে হচ্ছে সমবেগের কন্ডিশন। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে বেগগুলো নিয়ে কাজ করব ফ্রাশের ক্ষেত্রে সেটা অবশ্যই সমবেগের সূত্রগুলো মেনে চলবে। বাট ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর আমাদের ত্বরণের উপস্থিতি থাকবে। তার মানে এখানে আমাদের সমত্বরণ কাজ করবে, সমবেগের সূত্রগুলো আর কাজ করবে না। তো এই কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে ফ্রাশের জন্য। এখন তুমি যদি ফ্রাশটাকে মহাশূন্যে নিক্ষেপ করো তাহলে কি ঘটবে? তাহলে এরপরের টপিক হচ্ছে আমাদের মহাশূন্যে প্রক্ষেপে বস্তু। তো প্রক্ষেপককে আমি যদি মহাশূন্যে নিক্ষেপ করি অনেকটা এরকম একটা কন্ডিশন ঘটবে। খেয়াল করে দেখো, আমি এখানে দুইটা কন্ডিশনে আছি। একটা হচ্ছে ধরে নাও একটা নির্দিষ্ট গ্রহে আছি, ধরো যে পৃথিবীতে আছি, যার অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, আর আরেকটা কন্ডিশন আমি ধরে নিলাম আমি মহাশূন্যে আছি। তো পৃথিবী থেকে আমি যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারবো, দ্যাট মিনস আমি এখানে মুখের মধ্যে যে বাতাস আছে সে বাতাসের মাধ্যমে একটা নির্দিষ্ট বস্তুকে ছুঁড়ে মেরেছি। তো এটা যদি আর্থ হয় বা পৃথিবী হয় এবং নিচেরটা যদি আমাদের পৃথিবীর কোনো একটা সারফেস হয় যেটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, তখন কিন্তু আমাদের এই বস্তুটার যে গতিবেগ সেটা কিন্তু একটা প্যারাবোলা বা পরাবৃত্তের মতো অবস্থান করবে। কেননা বস্তুটা যখন বের হবে প্রতি মুহূর্তে কিন্তু তার নিচের দিকে জি ত্বরণ কাজ করবে। এই বিন্দুতে যখন বস্তুটা থাকবে তখনও কিন্তু জি ত্বরণ নিচে কাজ করবে, এবং সর্বোচ্চ উচ্চতা দ্যাট মিনস এই পয়েন্টে যখন বস্তুটা আসবে তখনও কিন্তু নিচের দিকে জি ত্বরণ কাজ করবে। এবং এই জি ত্বরণটা বারবার কাজ করবে বলেই কিন্তু বস্তুটা এরকম একটা কার্ভেচার পথ বা বক্ররেখা অতিক্রম করবে এবং ফাইনালি ওই পয়েন্টে গিয়ে সেটা এদিকে পড়ে যাবে। এটা হচ্ছে মোটামুটি পৃথিবীর অবস্থান বা পৃথিবীর সাপেক্ষে বস্তুটার অবস্থা। বাট আমি যদি টোটাল সিস্টেমটাকে মহাশূন্যে নিয়ে যাই, ধরো তুমি এখন মহাশূন্যে আছো, দ্যাট মিনস স্পেসে আছো, এবং মহাশূন্যে তুমি ধরে নাও তোমার মুখের দিক বরাবর একটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ। এখন তুমি এই এক্স অক্ষের সাপেক্ষে তুমি কল্পনার মাধ্যমে ধরে নিলে হচ্ছে এটা একটা এক্স অক্ষ। তো এই কল্পিত অক্ষের সাপেক্ষে এখন তুমি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ধরে নাও, এটা যদি হয় আমাদের সেই এক্স অক্ষ, আমি একটু ঠিকমতো দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ। তার মানে তুমি ধরে নিলে থিটা পরিমাণ কোণে কোন একটা বস্তুকে এভাবে ফু দিয়ে বা মুখের বাতাসের মাধ্যমে নিক্ষেপ করলে কোনো একটা পাইপ থেকে, তখন মজার বিষয়টা হচ্ছে কি, যেহেতু মহাশূন্যে আমাদের জি এর কোনো উপস্থিতি নাই, তার মানে এখানে যে জিগুলো ছিল পৃথিবীতে থাকাকালীন সময় এই জিগুলো হচ্ছে আসলে কেটে যাবে। দ্যাট মিনস মহাশূন্যে কোনো জি নেই। তখন বস্তুটা এই পয়েন্টে যাবে, তারপরে এই পয়েন্টে যেতে পারে, তারপরে এই পয়েন্টে যাবে, এবং খেয়াল করে দেখো বস্তুটা কিন্তু একটা টোটালি সরলরেখা বরাবর অতিক্রম করবে। তাহলে মহাশূন্যে তোমার কল্পিত যে কোনো একটা অক্ষ বা যে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুকে তুমি ছুঁড়ে মারো, ওই বস্তুটা সারাটা জীবন ওই সরলরেখা বরাবরই চলতে থাকবে, তুমি যে সরলরেখা বরাবর বস্তুটাকে ছুঁড়ে মেরেছো। কেননা এখানে কিন্তু আমাদের জি এর উপস্থিতি নাই, এবং জি এর উপস্থিতি বা অভিকর্ষ ত্বরণের উপস্থিতি না থাকার জন্য এই বস্তুটা সোজাসুজি একটা সরলরেখা বরাবর চলবে বা লিনিয়ার পথ অনুসরণ করে চলবে। তার মানে আমি বলতে পারি মহাশূন্য বা স্পেসের জন্য আমরা ফ্রাশ বা নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথ বা ট্র্যাজেক্টরি পাবো সেটা হবে হচ্ছে একটা স্ট্রেট লাইন বা সরলরেখা। এবং আমরা যদি কখনো অভিকর্ষ ত্বরণযুক্ত কোনো একটা অঞ্চলে এই ঘটনাটা ঘটাতে চাই, দ্যাট মিনস জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, তখন আমরা যেই কার্ভেচারটা পাবো বা যেই গতিপথটা পাবো বা ট্র্যাজেক্টরি পাবো সেটা হবে কি আমাদের একটা পরাবৃত্তের মতো। তাহলে এখানে হচ্ছে পার্থক্য, আমাদের এই ছোট হাতের জি এর উপস্থিতি আছে বলেই আমরা ফ্রাশের গতিপথকে পরাবৃত্ত হিসেবে পাই, আর যখন আমাদের জি এর উপস্থিতি থাকবে না তখন আমরা ফ্রাশের যে গতিপথটা পাবো সেটা হবে টোটালি সরলরেখার মতো। এবার আরেকটা মজার বিষয় দেখাই, সেটা হচ্ছে আমি ধরে নিলাম এখানে কিছু পয়েন্ট আছে, তুমি যখন যে বিন্দু থেকে ছুঁড়ে মেরেছো স্পেস বা মহাশূন্যে এই বস্তুটাকে, সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট। কিছুক্ষণ পর এখানে গেল সে বি পয়েন্টে, তারপরে সে গেল হচ্ছে ধরো এই পয়েন্ট সিতে, তারপর হচ্ছে ধরো ডি পয়েন্টে গেল। তো আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি এখানে অনেকগুলো পয়েন্ট পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত। আর যেহেতু আমাদের মহাশূন্যে বা স্পেসে
অভিকর্ষ ত্বরণ নেই, তাহলে আমি বলতে পারি এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ বরাবর আমরা দেখতাম আগে থেকেই কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করতো না বা নর্মালি কোনো ত্বরণ কাজ করতো না। তার মানে নো অ্যাক্সেলারেশন ইজ ওয়ার্কিং ইন দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা আগে থেকে দেখেছিলাম কোনো ত্বরণ কিন্তু কাজ করে না। এবং আমি যদি বিষয়টাকে মহাশূন্যে নিয়ে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবরও কিন্তু মোটামুটি কোনো ত্বরণ কাজ করবে না, তার মানে কোনো অ্যাক্সিলারেশনের উপস্থিত থাকবে না। তাই যদি হয় তাহলে আমরা অবশ্যই এই বিন্দুতে একটা নির্দিষ্ট বেগ, ধরা যাক ইউ আদি বেগ নিয়ে ছুঁড়ে মেরেছিলাম এই ফ্রাসটাকে। তাহলে এই বিন্দুতে আমি বলতে পারি ইউ এই আদি বেগের দুইটা উপাংশ ছিল। এক্স অক্ষ বরাবর যে উপাংশটা ছিল সেটা হচ্ছে ইউ এক্স, যার মান ছিল কি ইউ কস, আমি এখানে অ্যাঙ্গেল ধরেছি থিতা, তাই আমি থিতা ধরলাম। এবং ওয়াই অক্ষ বরাবর অবশ্যই একটা উপাংশ ছিল ইউ ওয়াই, যার মান হচ্ছে ইউ সাইন থিতা। এটা তো আমরা জানি, তাই না? এখন মজার বিষয় হচ্ছে যখন তুমি মহাশূন্যে এরকম একটা বস্তুকে ছুঁড়ে মারবে তখন প্রতিটা মুহূর্তে কিন্তু, অর্থাৎ বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ওই বস্তুটার এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো সমান থাকবে। যখন আমি পৃথিবীর কথা বলেছিলাম তখন কিন্তু ফ্রাসের বিভিন্ন বিন্দুতে বা গতিপথের বিভিন্ন বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশটা ছিল কনস্ট্যান্ট, দ্যাট মিনস ভি অফ এক্স ইজ ইকুয়াল টু ইউ অফ এক্স ছিল। বাট ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগের উপাংশগুলো সমান ছিল না, দ্যাট মিনস ভি অফ ওয়াই ইজ নট ইকুয়াল ইউ অফ ওয়াই ছিল। আমরা আগের স্লাইডে এটা দেখে এসেছি। বাট যখন আমি মহাশূন্যে ছুঁড়ে মারবো তখন কিন্তু এখানে ত্বরণের উপস্থিতি নাই, তাই মহাশূন্যের জন্য আমাদের ভি অফ ওয়াই এবং ইউ অফ ওয়াই সেম হয়। এর মানে হচ্ছে কি, আমি এখানে এই বেগটাকে ধরে নিলাম এ পয়েন্ট বা এ বিন্দুর জন্য। এবার আমরা বি বিন্দুর জন্য ধরি। দেখো আমি যদি বি বিন্দু বা বি পয়েন্টের জন্য বেগ ধরে নিই, ধরো সেটা হচ্ছে আমাদের ভি বেগ, মানে ধরে নাও আমাদের বেগটা পরিবর্তন হয়ে গেছে বি বিন্দুতে, কথার কথা। তখন কিন্তু তাদের এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে কি ভি এক্স, এবং ভি এক্স যখন এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে তখন তার মান হবে কি ভি কস। এবং এক্ষেত্রে আমাদের দিতে হবে কোন অ্যাঙ্গেলটা, খেয়াল করে দেখো যেহেতু সরলরেখা বরাবর চলছে তাই বি বিন্দুতেও আমি যদি এক্স অক্ষ আঁকি তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে কি অবশ্যই থিতা। আবার সি বিন্দুতে আমি যদি, অথবা ডি বিন্দুতে আমি যদি এক্স অক্ষ বরাবর আঁকি তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু থিতা কোণ কাজ করছে, তার মানে এই জায়গাটাতেও কিন্তু আমাদের থিতা কোণ কাজ করবে। আবার আমি যদি ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ বের করতে চাই বি বিন্দুতে তাহলে তার মান হবে ভি সাইন থিতা। আর আমি অলরেডি দেখতে পাচ্ছি স্পেস বা মহাশূন্য এটার জন্য কিন্তু ভি এক্স ইউএক্স সেম হয়, ভি ওয়াই ইউওয়াই সেম হয়, অর্থাৎ আদি মানে এক্স অক্ষ বরাবর আদি বেগ এবং এক্স অক্ষ বরাবর শেষ বেগ সমান হয়। আবার ওয়াই অক্ষ বরাবর আদি বেগ এবং ওয়াই অক্ষ বরাবর শেষ বেগও সমান হয় মহাশূন্যে থাকা অবস্থায়। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি এই জায়গাটাতে কিন্তু ইউ এবং ভি এদের মান সমান। খেয়াল করে দেখো আমি যদি এই দুটোকে সমান ধরি, দ্যাট মিনস আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ ইউএক্স এবং ভিএক্স এই দুটো কিন্তু সমান। আবার তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, দ্যাট মিনস এক্স অক্ষের সাপেক্ষে, সেটাও কিন্তু থিতা সেম আছে। তাহলে ভিএক্স যেহেতু ইউএক্স এর সমান স্পেস বা মহাশূন্যের ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি বি কস থিতা মানে যা, ইউ কস থিতা মানে কি তা। তো উভয় পক্ষ থেকে তুমি যদি কস থিতাকে কেটে দাও তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি ভি মানে যা ইউ মানে তা। এবং দ্বিতীয় সমীকরণ যেটা ছিল, দ্যাট মিনস ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই, ওখান থেকেও কিন্তু তুমি সেম জিনিস পাবে। তাহলে একটা বিষয় কনফার্ম, আমরা যে পরিমাণ আদিবেগে কোনো একটা বস্তুকে মহাশূন্যে ছুঁড়ে মারবো প্রত্যেকটা পয়েন্টে, অর্থাৎ তার যাত্রাকালীন যেই জায়গাটা আছে বা পথ আছে, সরলরেখার পথ, ওই পথের প্রত্যেকটা পয়েন্টে তার বেগটা সবসময় সেম থাকবে। তার এক্স অ্যাক্সিস বরাবর বেগও সেম থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর বেগও সেম থাকবে, তার মানে তার ওভারঅল বেগটা সেম থাকবে। তাহলে আমি বলতে পারি এই বিন্দুতে যদি তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা প্রজেক্টাইল বা ফ্রাসকে মহাশূন্যে ছুঁড়ে মারো, বি বিন্দুতে যাওয়ার সময় তার বেগটা থাকবে 5 মিটার পার সেকেন্ড, সি বিন্দুতে যাওয়ার সময় তার বেগটা থাকবে 5 মিটার পার সেকেন্ড, ডি বিন্দুতে থাকার সময় তার বেগটা থাকবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কিন্তু আমরা নিউটনের মহাকর্ষ মানে নিউটনের যে প্রথম সূত্রটা আছে গতিসূত্র সেটাকে ডিফাইন করতে পারি। নিউটনের প্রথম সূত্রটা কি ছিল, যে স্থির বস্তু সবসময় স্থির থাকে আর গতিশীল বস্তু সবসময় সুষম গতিতে চলতে থাকে। তো এখানে আমি তাই দেখতে পাচ্ছি আমরা স্পেস বা মহাশূন্য যদি একটা বস্তুকে গতিশীল করি, এটা তার সুষম গতি, দ্যাট মিনস 5 মিটার পার সেকেন্ড, ঠিক এই বেগেই সে চলতে থাকবে, কখনো তার বেগটা কমবেও না, কখনো তার বেগটা বাড়বেও না। তো এই জায়গাটা থেকেও কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্রের যেই এক্সপ্লেনেশন সেটা দিতে পারি। এবার যেটা বের করব সেটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর সরণ বা কোনো একটা ফ্রাস কী পরিমাণ সরণ তৈরি করে তার যাত্রাকালে সেটা। তো খেয়াল করে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এবং আমরা থিতা পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে ভি আদিবেগ নিয়ে আমরা কোনো একটা প্রজেক্টাইল বা ফ্রাসকে ছুঁড়ে মারলাম। তারপরে ওই প্রজেক্টাইল বা ফ্রাসটা একটা নির্দিষ্ট সময় পর পি বিন্দুতে অবস্থান করলো এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো যদিও পুরোটা আসেনি তো আমি দিয়ে দিলাম পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, দ্যাট মিনস পি বিন্দুতে এক্স অক্ষ বরাবর আমি এক্স দূরত্ব
গেলে এবং y অক্ষ বরাবর y দূরত্ব যদি যাই তাহলে আমরা পি বিন্দুটা পাবো। তো এখন দেখো আমি যদি এই প্রজেক্টাইল বা ফ্লাশের সরণ বের করতে চাই তাহলে কিভাবে বের করব? অবশ্যই আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে একটা ভেক্টর চিহ্ন দিব, সেটা হবে আমাদের সরণ ভেক্টর। তাহলে ও হচ্ছে আদি বিন্দু আর আমাদের ফাইনাল পজিশন হচ্ছে কি পি বিন্দু। বাট আমাদের এই প্রজেক্টাইলটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করেছে, সেটা হচ্ছে এরকম একটা পরাবৃত্তের মতো পথ। বাট এই যে পথটা অতিক্রম করে সে পি বিন্দুতে এসেছে, এই পথের টোটাল যেই পরিমাণটা সেটাকে আমরা আসলে ডিস্টেন্স বলে থাকি বা দূরত্ব বলে থাকি। বাট আমি যদি বলি ও বিন্দু থেকে এখন পি বিন্দুর সবচেয়ে শর্টেস্ট পথ যেটা বা সবচেয়ে ছোট পথ যেটা, সেটা হচ্ছে ওপি, এবং এটাকে আসলে সরণ বা ডিসপ্লেসমেন্ট বলা হয়। তার মানে আমরা সরণ বলতে বুঝি কি, যেটা আগেও বলেছিলাম, সবচেয়ে ন্যূনতম দূরত্ব দুটো বিন্দুর মাঝে। এবং আমাদের টার্গেট হচ্ছে এই ও থেকে পি এই সরণটাকে বের করে, এবং এখানে সরণটাকে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। আর আমরা যখন ও পি এই ভেক্টরটাকে দেখছি বা সরণের আর ভেক্টরটাকে দেখছি, এই সরণের ভেক্টরটা কিন্তু আবার এক্স অক্ষের সাপেক্ষে ফাই পরিমাণ কোণ তৈরি করেছে। যেহেতু সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আমাদের টার্গেট এই সরণের মান বের করা এবং সরণের দিক বের করা। দিকটা হচ্ছে আমাদের এই ফাই। তুমি যদি খেয়াল করে দেখো, এক্স অক্ষের সাপেক্ষে আমাদের সরণ ভেক্টরের যেই কোণটা আছে সেটাই আসলে ওই সরণের দিক হিসেবে কাজ করবে। এখন যেটা করার সেটা হচ্ছে আমরা এই সরণ ভেক্টরটাকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে পারি। দ্যাট মিনস আর হচ্ছে আমাদের এখানে সরণ ভেক্টর, এবং আমরা কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর এর মানটা কীভাবে লিখতাম? আমরা লিখতাম হচ্ছে এক্স অক্ষ বরাবর যে পরিমাণ দূরত্ব গিয়েছে দ্যাট মিনস এক্স, তার হচ্ছে আই ক্যাপ, প্লাস হচ্ছে ওয়াই বরাবর যে দূরত্ব গিয়েছে দ্যাট মিনস ওয়াই, তার সাথে জে ক্যাপ। তো এটা হচ্ছে মোটামুটি সরল রেখার একটা সিস্টেম। এখন আমি যদি এই প্রজেক্টাইল বা ফ্লাশের জন্য এক্স অক্ষ বরাবর দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বের করতে পারি, তবেই কিন্তু আমাদের ইকুয়েশনটা বের হয়ে যাবে বা সরণের মানটা বের হয়ে যাবে। তাহলে এখন দেখো, আমি যদি এক্স অক্ষ বরাবর দূরত্বটা বের করি, আমরা কি পাবো? এক্স অক্ষ বরাবর সে কিন্তু যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা কিন্তু হরাইজন্টাল বা অনুভূমিক বরাবর দূরত্ব, এবং এই অনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করতে তার আমি ধরে নিলাম টি পরিমাণ সময় লেগেছে। মানে শর্টকাটে যদি বলি, ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে তার টি পরিমাণ সময় লেগেছে। তাহলে এই যে এখানে এক্স দেখতে পাচ্ছি, এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব, এবং আমরা জানি যে অনুভূমিক বরাবর কিন্তু কোনো ত্বরণ কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের সমবেগের সমীকরণ ইউজ করতে হবে। দ্যাট মিনস এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা ইউজ করতে হবে। তাহলে এস হচ্ছে আমাদের এখানে এক্স, যেটা এক্স অক্ষ বরাবর দূরত্বকে বা সরণকে নির্দেশ করে। ভি হচ্ছে আমাদের এই বস্তুটার যে আদিবেগ ছিল, দ্যাট মিনস ভি, এই আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং এই এক্স অক্ষ বরাবর উপাংশটাকে আমরা বি অফ এক্স ধরতে পারি, আর টি হচ্ছে আমাদের সেই টাইম। তাহলে এটা হচ্ছে আমাদের এস ইজ ইকুয়াল টু ভিটি এই সমীকরণ অনুসারে বের করা হলো। এটাকে একটু মডিফাই করতে পারি আমরা চাইলে। কীভাবে মডিফাই করতে পারি? এক্স তো আগের মতোই থাকবে, ভি এক্স মানে হচ্ছে কি ভি এই বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে আমি দেখতে পাচ্ছি ভি বেগটা আসলে থিতা ডিগ্রি কোণ তৈরি করেছে এক্স অক্ষের সাথে, তাই ভি এক্স হবে হচ্ছে আমাদের ভি কস থিতা ইন্টু টি। আর এখানে থিতার পর হচ্ছে আমরা কোনো কিছু দিলে সেটা অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট হয়, তাই আমরা ব্র্যাকেট দিয়ে সেটাকে টি লিখবো। তাহলে এতটুকু হচ্ছে কি আমাদের ভি কস থিতা ইন্টু টি, মানে হলো এক্স অক্ষ বরাবর সরণের মান। এখন আমি যদি ওয়াই অক্ষ বরাবর সরণটা দেখি, এখানে কিন্তু আবার ত্বরণ কাজ করবে। যেহেতু তুমি দেখতে পাচ্ছ পি বিন্দুতে আমাদের কিন্তু একদম নিচ বরাবর একটা ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, কারণ জি কিন্তু প্রতিটা পয়েন্টই নিচ বরাবর কাজ করে। তার মানে পি বিন্দুতে আমি যদি ওয়াইকে বের করতে চাই, দ্যাট মিনস ওয়াইয়ের মানটাকে যদি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ওই ত্বরণের সূত্রটা ইউজ করতে হবে। এবং সেক্ষেত্রে আমি যদি সূত্রটি ইউজ করি, তাহলে আমি পাবো কি আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের যেই আদিবেগের উপাংশ ছিল সেটা, দ্যাট মিনস ভি অফ ওয়াই বসাবো, তারপর হচ্ছে টি, তারপর খেয়াল করে দেখো আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, এ মানে হচ্ছে ত্বরণ। বাট তুমি তো জানো যে কোনো একটা ফ্লাশ বা প্রজেক্টাইলের প্রতিটা মুহূর্তে যে ত্বরণ কাজ করে সেই ত্বরণটা হচ্ছে আমাদের মাইনাস জি। তার মানে আমরা এখানে জাস্ট সিম্পলি ত্বরণটা লিখবো হচ্ছে এ ওয়াই হিসাবে, বাট আমরা জানি কি এ ওয়াই এটার মানই হচ্ছে কি মাইনাস জি, এবং ওর সাথে হচ্ছে টি স্কোয়ার। তাহলে পরের লাইন আরেকটু করতে হবে এখানে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভি অফ ওয়াই কি দেখো, ভি অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগের উপাংশ। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগের যে উপাংশ সেটাও আমরা জানি। ভি অফ ওয়াই কি ছিল, আমাদের মেইন বেগ হচ্ছে ভি, তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের জন্য সাইন থিতা ধারা তাকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি সাইন থিতা, দ্যাট মিনস ভি অফ ওয়াইয়ের জায়গায় ভি সাইন থিতা লিখতে পারি, ওর সাথে টি গুণন, আর এখানে হবে কি দেখো মাইনাস হাফ জি
টি স্কোয়ার হবে, যেহেতু এ ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি, তাই মাইনাস জিটা আমাদের এখানে চলে আসবে। তো এটা তুমি চাইলে এক লাইনেও লিখতে পারো, আমি এখানে 2 লাইনে লিখেছি জায়গা স্বল্পতার জন্য। তো একটা বিষয় ক্লিয়ার, আমরা এখানে এক্স আর ওয়াই এর মানটা কিন্তু বের করে ফেলেছি। এক্স আর ওয়াই এর মানটা যদি আমি বের করতে পারি, তাহলে আমরা এখানে সেই মানগুলোকে কিন্তু আর এর জায়গায় বসিয়ে দিতে পারি, তাই না? তাই তো হয়, কেননা তুমি এখানে দেখতে পাচ্ছ যে আর এর যে মানটা সেটা হচ্ছে অবস্থান, মানে কি বলবো এটাকে, হ্যাঁ এটা হচ্ছে সরণের মান। তো এক্স এর যে মানটা সেটা বসিয়ে দিই। এক্স এর মান ছিল হচ্ছে আমাদের ভি কস থিটা ইন্টু টি, ওর সাথে হচ্ছে আই ক্যাপ, প্লাস হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই বলতে আমরা বুঝবো বি সাইন থিটা ইন্টু টি, মাইনাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, এবং এই টোটালের সাথে আমাদের জি ক্যাপ যুক্ত থাকবে। তো এক্স আর ওয়াইয়ের মানটা বসানো হলো। এখন খেয়াল করো, আমাদের কিন্তু এই সরণের মান এবং দিক লাগবে। তার মানে সরণের মান হচ্ছে কি মডুলাস অফ আর, অথবা এটাকে শুধুমাত্র আর বলা যায়। এবং তুমি জানো যে কোনো একটা ভেক্টর যদি দ্বিমাত্রিক হয়, তাহলে তার মানটা হবে কি রুট ওভার ওই ভেক্টরের প্রত্যেকটা মানের বর্গের যোগফল। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আই বাদে আর ভেক্টরের একটা মান হচ্ছে এটা, জে বাদে আর ভেক্টরের আরেকটা মান হচ্ছে টোটালটা। তার মানে আমরা এই টোটালটাকে বর্গ করে যোগ করে যদি বর্গমূল করি, তবে আমরা আর ভেক্টর বা সরণ ভেক্টরের মান পাবো। তাহলে যেই কথা সেই কাজ, আমরা এখন বর্গমূল করে ফেলি। তাহলে আমাদের প্রথমে মানে বর্গ করতে হবে ভি কস থিতা, এটা হচ্ছে আই এর সাথে একটা অংশ, তো ওর সাথে টি যুক্ত আছে, এটাকে আমরা বর্গ করব, প্লাস আমরা এখন আই জে কিচ্ছু দিব না। তারপর আরেকটা জিনিসকে বর্গ করতে হবে, সেটা হচ্ছে ভি সাইন থিতা, তারপর হচ্ছে ওর সাথে ইন্টু টি, মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে আগের মতোই হাফ ইন্টু জি টি স্কোয়ার। তো এই টোটালটাকে আমরা বর্গ করব, এবং মজার বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র বর্গই করব না, ওকে বর্গমূল করে দিব, কেননা এটা হচ্ছে আমাদের ভেক্টরের মান বের করার সিস্টেম। বর্গমূল করার জন্য তেমন কিছু করতে হবে না, আমি জাস্ট এটার দুই সাইডে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার হিসেবে হাফ দিয়ে দিব, কেননা পাওয়ার হাফ থাকলে ওটাই বর্গমূল হিসেবে কাজ করে। তো আমি পাওয়ারটাকে হাফ বানিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের আর ভেক্টরের মান। তো তোমরা চাইলে এটাকে তোমাদের মতো করে মডিফাই করতে পারো, আমি আরেকটু মডিফাই করে দিই, আমি একটু বর্গটা করেই ফেলি। দ্যাট মিনস আমাদের এখানে ভিতরে থাকবে ভি স্কোয়ার কস স্কোয়ার থিতা, এবং একই সাথে টি স্কোয়ারটাও থাকবে। দ্যাট মিনস আমি টি স্কোয়ারটাকে আগে নিয়ে আসলাম, মানে বর্গ করে দিয়েছি, প্লাস এখানে কিন্তু আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার দিব প্রথমে। তো আমি টিটাকে আগে রাখলাম, টি স্কোয়ার ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিতা, এটা হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এ ছিল হচ্ছে আমাদের টিটাকে আগে রাখি, আর হচ্ছে ভি সাইন থিতা এটাকে পরে দিই। তো এটা ছিল টোটালটা এ। আচ্ছা, জায়গা স্বল্পতা একটু ঠিক করে লিখি। তো 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে ছিল কত 1/2 জি টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি ছিল। তারপর ওর সাথে আমি কি করব, প্লাস বি স্কোয়ার করে দেবো। তার মানে বি স্কোয়ার মানে হচ্ছে কি 1/2 জি টি স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করে দেবো। তাহলে 1/2 জি টি স্কোয়ার, এই টোটালটাকে হোল স্কোয়ার করে দিলাম। এবং এই টোটালটা কিন্তু তোমাদের মনে আছে কিনা দেখো, রুট ওভার বা বর্গমূলের ভেতরে ছিল, তাই এটার বাইরে আমরা পাওয়ারটাকে হাফ বানিয়ে দেব। এখন ফাইনালি আমরা যদি এটাকে আরেকটু মডিফাই করি, আমি এখানে দেখতে পাচ্ছি টি স্কোয়ার ভি স্কোয়ার কিন্তু কমন যায় আমাদের এই দুইটা অংশ থেকে, আর থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা। আর আমরা জানি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা মানে কি 1, তার মানে আমাদের এখানে টি স্কোয়ার ভি স্কোয়ার আগের মতোই থাকবে। আচ্ছা, এটা একটু অন্যরকম দেখাচ্ছে, আমি প্রথমে ভি স্কোয়ার লিখি, তারপর টি স্কোয়ার লিখি। আর এখানে কস স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা মানে 1, এটা লেখার দরকার নেই। তারপর হচ্ছে মাইনাস, এখানে দেখো এই 2 আর এই 2 কিন্তু কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকছে মাইনাস টি ইন্টু টি স্কোয়ার, তার মানে টি কিউ, আমরা এখানে টি কিউ দিতে পারি, এবং ওর সাথে গুণ থাকছে হচ্ছে ভি সাইন থিতা এই অংশটুকু। আরেকটা জিনিস গুণ আছে, সেটা হচ্ছে জিটাকেও গুণ করতে হবে, যেহেতু জিটা এখানে এক্সট্রা আছে। প্লাস এরপরে দেখো 1/2 হোল স্কোয়ার করলে হয় 1/4, এখানে দেখবে জি স্কোয়ার, আর টি স্কোয়ারকে বর্গ করলে হয় টি টু দি পাওয়ার 4। তাহলে এই টোটাল ইকুয়েশনটা আমরা এখন পেয়েছি, এটার বাইরে হচ্ছে একটা রুট ওভারের জন্য হাফ থাকবে। তো এটাই হচ্ছে কি আমাদের যে সরণটা ছিল সেই সরণের মান হিসেবে কাজ করবে। আবার দেখো আমাদের এখানে কিন্তু যদি আমি একটু হাইলাইটেড দিয়ে তোমাকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের একদম আদিবিন্দু যেটা ছিল, দ্যাট মিনস ও, আদিবিন্দুর সাথে আমাদের এই যে সরণটা দেখতে পাচ্ছি, এই সরণটা কিন্তু একটা নির্দিষ্ট সমকোণী ত্রিভুজ কিন্তু তৈরি করে। দ্যাট মিনস তুমি যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে নাও এবং এক্স অক্ষ বরাবর উপাংশটাকে নাও, তাহলে তুমি কিন্তু এখানে একটা দারুণ জিনিস পাবে, দ্যাট মিনস একটা সমকোণী ত্রিভুজ পাবে। তো তোমাদের মনে হয় বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি জাস্ট একটু দেখিয়ে দিই যে আমরা ওয়াই অক্ষ বরাবর যে সরণটাকে পেয়েছি, ওই সরণটাকে সরিয়ে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো এটাও কিন্তু ওয়াই হবে, আর নিচে কিন্তু অলরেডি এক্স আছে। তার মানে এক্স আর ওয়াই এখানে লম্ব এবং ভূমি হিসেবে কাজ করবে, আর সরণ যেটা দ্যাট মিনস ও থেকে পি বা আর, এটা টোটালি
অতিভুজ হিসেবে কাজ করবে। তাই যদি করে তাহলে আমরা এখান থেকে সহজেই এই ফাইয়ের মানটা বের করতে পারবো tan phi ইউজ করে, এবং ফাইয়ের যে মানটা বের হবে সেটাই কিন্তু প্রক্ষেপক বস্তুর সরণের দিক হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখন যেটা বের করেছি এটা আসলে প্রক্ষেপক বস্তুর সরণের মান বের করেছি। ভালো করে দেখো, আমাদের এখানে একটা স্টার সাইন দিতে হবে যাতে তোমরা বুঝতে পারো। এই সূত্রটা হচ্ছে কি, প্রক্ষেপক বস্তুর সরণের মান। সরণের দিক বের করতে হলে ফাইকে বের করতে হবে, আর ফাইকে যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই আগে tan phi-কে বের করতে হবে। তাহলে tan phi যদি দেখো আমাদের এই সমকোণী ত্রিভুজ থেকে, সেটা হবে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্বটা হচ্ছে আমাদের এখানে y যে সরণটা কাজ করবে সেটা, আর ভূমিটা হচ্ছে আমাদের x সরণটা কাজ করবে সেটা। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে ফাইয়ের মানটা বের করতে পারি সহজেই। টেন ইনভার্স করে উপরে বসে পড়ছে y এর মান, নিচে হচ্ছে x এর মান। তাহলে y এর মানটা কি বের হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি y এর একটা বিশাল মান বের হয়েছে v sin থিটা ইনটু t। তাহলে লিখে ফেলি, v sin থিটা এখানে থাকবে ইনটু হচ্ছে t, মাইনাস ছিল হচ্ছে আমার মনে পড়ে হাফ g t স্কয়ার। তো এটা ছিল আমাদের y এর মানটা। এই যে এখানে দেখো, এই জায়গায় আমরা y এর মানটা দেখেছিলাম। আর x এর যে মানটা ছিল সেটা ছিল কি v cos থিটা ইনটু t ছিল। তাহলে নিচে বসবে আমাদের v cos থিটা, এই টোটালটার সাথে আমাদের সময়টি গুণ যাবে। এবার এটাকে আমি একটু মডিফাই করি। দেখো উপরে নিচে কিন্তু টি আছে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু টিটাকে কমন নিয়ে কেটে দিতে পারি। তাহলে টি বা টাইমকে যদি উপরে নিচে আমি কেটে ফেলি তাহলে আমাদের এখানে থাকছে যেটা, সেটা হচ্ছে, আচ্ছা ঠিক মতো লিখি, উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র ভি সাইন থিটা মাইনাস হচ্ছে 1/2 জিটি, এতটুকু অংশ থাকবে। আর নিচে থাকবে হচ্ছে আমাদের ভি কস থিটা, যেহেতু আমাদের টি কাটা গেছে উপর নিচে থেকে। তারপরে আমরা এটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারি। খেয়াল করে দেখো, যদি আমি লসাগু করি তাহলে আমি পাবো এখানে 2 ভি সাইন থিটা, আর এই জায়গাটাতে পাবো হচ্ছে মাইনাস জিটি, আর নিচে আমাদের ওই বাকি 2 এর যে অংশটা আছে সেটা চলে যাবে, দ্যাট মিনস 2 ভি কস থিটা হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল যে ইকুয়েশন সেটা, এবং এটা দ্বারা আমরা এই প্রক্ষেপক বস্তুর সরণের যে দিক আছে সেই দিকটা বা ফাইটাকে বের করতে পারি। তাহলে খেয়াল করো, আমাদের এখানে কিন্তু আসলে দুইটা কেস ঘটেছে। আমি যদি আগের স্লাইডটা দেখাই, সেটা হচ্ছে আমরা প্রক্ষেপক বস্তুর সরণের মানটাকে বের করেছি এই জায়গাটাতে, এবং মানের যে বের করার সিস্টেমটা এটাকে আমরা এভাবে লিখেছি, বাট এটাকে চাইলে আরও অনেকভাবে মডিফাই করা যায়, সেটা আমরা এখন করলাম না। আর আরেকটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর সরণের যে দিকটা, সেই দিকটা কিন্তু আমরা এখানে বের করেছি ফাইয়ের মাধ্যমে। তো এই দুইটা জিনিসই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে তোমাদেরকে একটা মজার কনসেপ্ট শেয়ার করি। খেয়াল করে দেখো, আমরা এখানে আরও একটা অন্য প্রজেক্টাইল বা ফ্রাসকে দেখতে পাচ্ছি। আমরা করেছি কি, একদম শুরুতে ও বিন্দু থেকে ফ্রাসটাকে নিক্ষেপ করেছি থিটা পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে। পরবর্তীতে এই প্রজেক্টাইলটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো, ধরে নাও সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমাদের এখানে পি বিন্দুতে যখন পৌঁছালো, তখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ পি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, তার স্থানাঙ্ক হবে হচ্ছে r/2, h, যেখানে আর হচ্ছে আমাদের এই ফ্রাসের জন্য অনুভূমিক পাল্লা বা রেঞ্জ, এবং এইচ হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, যেটা আমরা অলরেডি দেখেছি। আর এটা হচ্ছে তার পতন বিন্দু, দ্যাট মিনস তুমি এটাকে বি বিন্দু ধরতে পারো, কথার কথা। তো যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে ফ্রাসটা, তখন অবশ্যই তার একটা সরণ থাকবে, এবং এই সরণটা কাজ করবে ও থেকে পি বরাবর, তাই না? স্পষ্ট দেখতে পাচ্ছ তোমার এখানে সরণটা কিন্তু ও থেকে পি বরাবরই কাজ করবে, এবং এই সরণটাকে আমরা চাইলে আর দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, দরকার নেই, থাক। তো এখন এই যে সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছাবে, তখন তার সরণের অবশ্যই একটা দিক থাকবে, এবং এই দিকটাকে আমরা ফাই হিসেবে দেখতে পাচ্ছি, কেননা ফাই হচ্ছে কি এক্স অক্ষের সাপেক্ষে এই সরণের একটা অ্যাঙ্গেল। মজার কথা হচ্ছে, আমাদের প্রক্ষেপক বস্তুর যে নিক্ষেপণ কোণ আছে, দ্যাট মিনস থিটা, এবং সর্বোচ্চ সরণে পৌঁছানোর পর তার যে সরণের যে দিক আছে, দ্যাট মিনস ফাই, এদের মধ্যে একটা দারুণ সম্পর্ক কাজ করে। এবং এই সম্পর্কটা কিভাবে কাজ করে আমি একটু তোমাদেরকে বলি। এই সম্পর্কটা অনেকটা এরকম, তোমরা মুখস্থ করে রাখতে পারো। তুমি যদি tan phi নিয়ে কাজ করো, দ্যাট মিনস সরণের দিকের যেই ট্যান আছে, ট্যানজেন্ট বা ত্রিকোণমিতি অ্যাঙ্গেল নিয়ে কাজ করো, তবে তার মানটা হবে আমাদের যে প্রক্ষেপক বা নিক্ষেপণ কোণ আছে ট্যান থিটা, ওই নিক্ষেপণ কোণের ট্যানজেন্টের অর্ধেকের সমান হবে। তার মানে খুব সহজ একটা সম্পর্ক, tan phi = ½ * tan থিটা। বা আমি যদি একটু সহজ বাংলা বলি, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর কোনো একটা ফ্রাসের যে দিকটা থাকবে, সে দিকের যে ট্যানজেন্ট হবে তার মানটা হলো আমাদের ওই ফ্রাসের নিক্ষেপণ কোণের ট্যানজেন্টের অর্ধেকের সমান। তার মানে এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সম্পর্ক। এর মানে এই না যে ফাই হচ্ছে থিতার অর্ধেক, দ্যাট মিনস অনেকে মনে করতে পারে ফাই = 1/2 * থিতা। আসলে তা না, এই সম্পর্কটা কিন্তু টোটালি ভুল। আমাদের রিয়েল যে সম্পর্কটা সেটা হচ্ছে উপরের এটা। তো তোমরা এই সম্পর্কটাও মনে রাখতে পারো।
তারপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর বেগ বা প্রজেক্টাইল যে আছে, প্রজেক্টাইলের ভেলোসিটি নিয়ে আমরা কথা বলবো। এবং বেগের ক্ষেত্রে আমি বারবার অনেকটা কথা বলেছিলাম, বাট এখানে আমরা একটু বিস্তারিত দেখব। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা প্রজেক্টাইল বা প্রক্ষেপককে ও বিন্দু থেকে নিক্ষেপ করেছি এবং এই প্রজেক্টাইলটার আদিবেগ ছিল হচ্ছে ইউ। এবং আদিবেগ যদি ইউ থাকে কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম হচ্ছে সেই এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণ তৈরি করেছিল একদম শুরুতে। এবং আদিবেগ ইউ থাকার ফলে তার অবশ্যই, এই যে আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আদিবেগ ইউ, তার অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু দুইটা উপাংশ থাকবে, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি যে ইউ অফ এক্স হবে হচ্ছে ইউ কস থিটা এবং ইউ অফ ওয়াই হবে আমাদের ইউ সাইন থিটা। এখন কিছুক্ষণ পর আমাদের এই প্রজেক্টাইলটা একটা নির্দিষ্ট পয়েন্টে গেল, ধরা যাক এই পয়েন্টে গেল। এই পয়েন্টটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা, এবং সর্বোচ্চ উচ্চতায় মজার কথা হচ্ছে কি, আমাদের সর্বোচ্চ উচ্চতাতে কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে তার কিন্তু কোনো মান থাকবে না। দ্যাট মিন্স বেগের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হবে 0, বাট এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা আগের মতোই ইউ কস থিটা থাকবে। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, একটু পরে প্রজেক্টাইলটা ধরা যাক আমাদের এখানে ধরো সি বিন্দুতে পৌঁছালো। সি বিন্দুতে যাওয়ার সময় সে কিন্তু নিচের দিকে পড়ছে। এখানেও কিন্তু তার এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশ, দ্যাট মিন্স ইউ অফ এক্স, এটা কিন্তু পরিবর্তন হবে না, এটা আগের মতো ইউ কস থিটা থাকবে। বাট ওয়াই অক্ষ বরাবর যে বেগটা এটা কিন্তু পরিবর্তন হবে, দ্যাট মিন্স এই বেগটা এখন নিচের দিকে কাজ করবে। এবং মজার কথা হচ্ছে আমাদের এখানে একটা বিন্দু আমি দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, কথার কথা। তাহলে ডি বিন্দুর মতো করে একই উচ্চতায় যখন আমরা সি বিন্দুটা দেখতে পাচ্ছি, আমি ধরে নিলাম আর কি ডি বিন্দু আর সি বিন্দু হচ্ছে সেম উচ্চতা, তুমি কথার কথা ধরে নাও। তখন যেটা হচ্ছে সেটা হলো, যদিও এখানে সেম উচ্চতা দেখাচ্ছে না, বাট তুমি ধরে নাও ডি এবং সি এরা হচ্ছে সেম হাইট বা সমান উচ্চতা আছে ভূমির সাপেক্ষে। তখন যেটা হবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে বেগটা কাজ করবে সেটা ডি বিন্দুর জন্য যেমন হবে, আমাদের সি বিন্দুর জন্য তার অপোজিট হবে। দেখতে পাচ্ছ ডি বিন্দুর জন্য আমাদের ওয়াই অক্ষ বরাবর যে বেগটা সেটা হচ্ছে প্লাস ইউ সাইন থিটা, বাট সি বিন্দুতে সে বেগটা হয়ে গেছে মাইনাস ইউ সাইন থিটা। তাহলে একটা বিষয় পরিষ্কার যে আমাদের ও থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে আমাদের ফ্রাসটা হচ্ছে উপরে উঠছে, তাই না? জাস্ট ফ্রাসটা হচ্ছে উপরের দিকে উঠছে, এবং মাঝখান থেকে শুরু করে বি পরিমাণ ডিস্টেন্স আমাদের ফ্রাসটা হচ্ছে নিচে নামছে। তো যতটুকু মুহূর্তে ফ্রাস উপরে উঠবে ততটুকু মুহূর্ত পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর যে বেগটা থাকবে, মানে বেগের উপাংশ থাকবে ফ্রাসের, সেটা পজিটিভ থাকবে। আর যেতটুকু সময় ধরে নিচে নামতে থাকবে ফ্রাসটা, ওই বরাবর ওয়াই অক্ষর মধ্যে যে বেগের উপাংশটা থাকবে সেটা নেগেটিভ হবে। তো সহজে আমি বুঝিয়ে দিই, দেখো যখন ফ্রাসটা, আচ্ছা আমি এটা মুছে দিই, তোমরা অলরেডি জানো সি আর ডি হচ্ছে সেম লেভেলে আছে, এটা আমরা অলরেডি জানি। যখন ফ্রাসটা আমাদের ও থেকে এই বিন্দুতে যাবে, আমি একটু কালারটা চেঞ্জ করি, যখন ফ্রাসটা হচ্ছে ও থেকে এই বিন্দুতে যাবে সে কিন্তু উপরে উঠছে। আবার যখন ফ্রাসটা এ থেকে বি বিন্দুতে যাবে তখন কিন্তু ফ্রাসটা নিচে নামছে। এবং আমি বলেছিলাম প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক্স অক্ষ বরাবর ফ্রাসের যেই বেগটা আছে সেটা সেম থাকবে। এবং এক্স অক্ষ বরাবর আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউ অফ এক্স যেটা কাজ করবে ইউ কস থিটা, এটা ও থেকে এ বরাবর যেভাবে কাজ করবে, এ থেকে বি বরাবর ইউ অফ এক্স এটার মানও সেম একই রকম থাকবে। তার মানে এক্স অক্ষ বরাবর ফ্রাসের বেগের উপাংশের কোনো পরিবর্তন হবে না। বাট ওয়াই অক্ষ বরাবর আমি যদি বলি সেম লেভেলের জন্য, ধরো কোনো একটা লেভেলে তুমি ওয়াই অক্ষ বরাবর ফ্রাসের যে গতিবেগ সেটা বের করেছি হচ্ছে ইউ সাইন থিটা, ঠিক একই লেভেলে যদি আমি এ থেকে বি এর মধ্যে সেম ফ্রাসের ওয়াই অক্ষ বরাবর বেগ বের করতে চাই, তার মান হবে নেগেটিভ ইউ সাইন থিটা। তো তোমাকে এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে ফ্রাসের যে গতিবেগটা সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এ, সেখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর তার উপাংশটা হচ্ছে 0। তার মানে ফ্রাসের বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ শুধুমাত্র 0 হবে কখন, যখন সেটা সর্বোচ্চ উচ্চতায় কাজ করবে। এখন এখানে কিছু মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখানে কিছু ক্যালকুলেশন তৈরি করতে পারি। কীরকম ক্যালকুলেশন? যেমন আমি যদি বলি তোমাকে, আমাদের এখানে কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টকে আমি ধরে নিলাম, ধরো আমি এই পয়েন্টটাকে ধরলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে ফ্রাস এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যাত্রা করেছে। আমি ধরে নিলাম এই বিন্দুতে যেতে এক্স অক্ষ বরাবর ফ্রাসের যে সরণটা ঘটেছে সেটা হচ্ছে এক্স পরিমাণ সরণ, এবং এই বিন্দুতে যেতে তার ওয়াই অক্ষ বরাবর যে সরণটা ঘটেছে সেটা হচ্ছে ওয়াই পরিমাণ সরণ, জাস্ট ধরে নিলাম। তাহলে এই বিন্দুতে অবশ্যই আমাদের ফ্রাসের কিন্তু নির্দিষ্ট বেগ কাজ করবে। আচ্ছা আমি এক কাজ করি, এই বিন্দু না ধরে অন্য বিন্দু ধরি, যেহেতু এই বিন্দুতে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের মান 0, আমি এই বিন্দু না ধরে এরকম একটা পয়েন্ট ধরি। দেখো তুমি এটাকে ইচ্ছা করলে কি বিন্দু ধরবা, এটাকে তুমি ই বিন্দু ধরতে পারো। তাহলে ই বিন্দু বরাবর আমাদের অবশ্যই ফ্রাসের একটা ওয়াই অক্ষ বরাবর সরণ ঘটবে, আমি ধরলাম ওয়াই, এবং ই বিন্দু বরাবর এক্স অক্ষের মধ্যে অবশ্যই ফ্রাসের আরেকটা সরণ ঘটবে, জাস্ট এতটুকু সরণ, আমি এটাকে ধরে নিলাম
ছোট হাতের এক্স। তাহলে অবশ্যই এই বিন্দুতে আমাদের ফ্রাশের বেগের দুটো উপাংশ থাকবে। আমি উপাংশগুলো দেখাচ্ছি রেড কালারে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে, আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে, বেগের উপাংশ। এবং বেগটা কাজ করবে এই পরাবৃত্তের ঠিক স্পর্শক বরাবর। আমি যদি আঁকি তাহলে তোমরা খেয়াল করে দেখতে পাবে ঠিক এই স্পর্শ, যদিও ঠিকমতো আঁকা যাচ্ছে না, মোটামুটি এঁকেছি আর কি। তো এই স্পর্শক বরাবর হচ্ছে কাজ করবে আমাদের যে রিয়েল বেগটা ছিল সেটা, এবং সেই বেগেরই আমি দুইটা উপাংশ এখানে তোমাদেরকে দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের সেই বেগ। তো তুমি এই বেগটাকে ভি ধরতে পারো। তাহলে আমি এই বিন্দুতে যে বেগটা পাবো সেটা হচ্ছে ভি, এবং ভি এর অবশ্যই দুটো উপাংশ আছে, একটা হচ্ছে ভি এক্স অফ আই, আরেকটা হচ্ছে ভি ওয়াই অফ জে। এবং বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই আমরা এখানে অবশ্যই বেগের ভেক্টরটা দিয়ে দিব। যেহেতু আমি আই জে ইউজ করেছি তাই বেগের ভেক্টর সাইনটা দিতে হবে। এবার মজার বিষয় দেখো, ভি এক্সের মানটা আসলে কি। ভি এক্স আসলে হচ্ছে কি আমাদের ওই বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। এবং আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর সে একটা নির্দিষ্ট কোণ তৈরি করে। আমি ধরলাম এই কোণটা হচ্ছে আলফা কোণ। খেয়াল করে দেখো, আমি এখানে ছোট্ট করে একটা কোণ ধরে নিলাম আলফা কোণ। তো এই বিন্দুটাকে আমি একটু এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের এই বিন্দু, আর এখানে যে কোণ তৈরি করেছে বেগটা এক্স অক্ষের সাপেক্ষে সেটা হচ্ছে আলফা কোণ। তাহলে ভি এক্স অবশ্যই হবে কি ভি কস আলফা, তাই না? আবার আমি যদি ভি ওয়াই এর কথা বলি, তাহলে ভি ওয়াই এর মানটা কী হবে? একই রকমভাবে হবে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু এখানে লিখতে পারি। আবার খেয়াল করো, আমরা এখানে ভি কস আলফা এবং ভি সাইন আলফা যে লিখেছি এটা কিন্তু বেগের উপাংশ হিসেবে লিখেছি, যার মধ্যে আমাদের ভি ওয়াই যেটা, এই বেগটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর কাজ করে, ভি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করে। এখন ঝামেলা হচ্ছে কি, আমাদের এক্স অক্ষ বরাবর বেগের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, তার মানে এটা যা আছে তাই থাকবে। বাট ওয়াই অক্ষ বরাবর আমাদের কিন্তু বেগের পরিবর্তন ঘটে, তার মানে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। এটা কিন্তু সবসময় ফিক্স নাও থাকতে পারে। সেই জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি যে, যদি মনে করে দেখো কোনো একটা জায়গায় যদি ত্বরণ এ হয়, আদিবেগ যদি ইউ হয়, শেষ বেগ যদি ভি হয়, সময় যদি টি হয়, তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? এখানে কিন্তু আমাদের সেম কাহিনী ঘটেছে। ওয়াই অক্ষ বরাবর যে বেগটা ছিল, দ্যাট মিনস ভি ওয়াই, এটা কিন্তু ভ্যারিয়েবল, বারবার চেঞ্জ হবে, কারণ এখানে অভিকর্ষ ত্বরণ জি প্রতি মুহূর্তে নিচের দিকে কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ভি অফ ওয়াই যেটা, এটা আলটিমেটলি যা হবে সেটা হচ্ছে আমাদের আদি যে বেগটা ছিল ওয়াই অক্ষ বরাবর, দ্যাট মিনস ইউ অফ ওয়াই প্লাস হচ্ছে এ ইন্টু টি। টি মানে হচ্ছে যে সময় ধরে আমরা ও বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাবো ওই সময়টা, দ্যাট মিনস এখানে যে সময়টা সেটা হচ্ছে টি। এখানে এ হচ্ছে কি ত্বরণ, এবং আমরা জানি সবসময় ফ্রাশের ক্ষেত্রে ত্বরণ এ কাজ করে হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীতে। তার মানে আমরা এখানে যে ত্বরণটা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে এ ওয়াই, যার মান হচ্ছে কি মাইনাস জি। তার মানে এই জায়গাটাতে আমাদের এ ওয়াই বসবে বা ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা বসবে। তাহলে দেখো তো ভি অফ ওয়াই আসলে কী ছিল? ভি সাইন আলফা ছিল, তাই না? ইউ অফ ওয়াই আসলে কী ছিল? ইউ অফ ওয়াই ছিল আমাদের আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এবং তুমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ইউ সাইন থিতা। তার মানে ইউ ওয়াই এর জায়গায় আমরা ইচ্ছে করলে ইউ সাইন থিতা লিখতে পারি। তারপর হচ্ছে এ ওয়াই মানে হচ্ছে কি মাইনাস জি, তার মানে মাইনাস জি ইন্টু টি দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ভি সাইন আলফা, এই টোটালটার মান। এবং এই ভি সাইন আলফার মানটা আমি যদি এই ইকুয়েশনে বসাই, ধরা যাক এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন বা এ নং ইকুয়েশন দিলাম, তাহলে এ নং ইকুয়েশন থেকে তখন আমি কি পাবো? আমরা তখন পাবো, আচ্ছা আমি এখানে এ নং ইকুয়েশন এগুলো কেটে দিই, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোন ইকুয়েশনে কোনটা বসাচ্ছি। তখন আমরা পাবো কি, যে সরাসরি বেগের মান ভি, যেটা ই বিন্দুর বেগ ছিল, ইজ ইকুয়াল টু আমাদের এখানে ভি এক্স এর জায়গায় আমি বসাতে পারি ভি কস আলফা, এবং ওর সাথে আমাদের আই ক্যাপ যুক্ত থাকবে, প্লাস হচ্ছে ভি ওয়াই যেটা ওর জায়গায় টোটালটা বসাতে পারি, দ্যাট মিনস ইউ সাইন থিতা মাইনাস জি ইন্টু টি। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু যে ভেক্টরের মাধ্যমে কাজ করবে। আবার দেখো আমাদের এখানে ভি কস আলফা, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ। আবার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি বলেছিলাম এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ সেম থাকবে, তার মানে ভি এক্সের মান যা থাকবে আমাদের ইউ এক্সের মানও কি তাই থাকবে। তার মানে আমার ইচ্ছে করলে ভি এক্সের জায়গায় ভি কস আলফা যে লিখেছি ওর জায়গায় আমি সরাসরি ইউ এক্সের মানও বসিয়ে দিতে পারি, এবং তোমরা দেখতে পাচ্ছ ইউ এক্সের যে মানটা ছিল সেটা হচ্ছে ইউ কস থিতা। তাহলে এখানে আমরা চাইলে ইউ কস থিটা এই জিনিসটাও লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমরা পরের লাইনে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি কস আলফা, এর বদলে আমরা ইউ
কস থিটা লিখতে পারি, কোনো সমস্যা নেই, কেননা কোনো একটা ফ্রাসের প্রত্যেকটা পয়েন্টের এক্স অক্ষ বরাবর বেগের উপাংশের মান কি সমান থাকে। আর এখানে লিখতে পারবো ইউ সাইন থিটা মাইনাস হচ্ছে জি ইন্টু টি, তারপর হচ্ছে জে ক্যাপ। দেখো তো এটা কিন্তু আমরা প্রক্ষেপক বস্তুর যে কোনো একটা পয়েন্টের বেগের ভেক্টরটা বের করেছি। তাহলে এটা ডি পয়েন্ট হতে পারে, এটা ই পয়েন্ট হতে পারে, এটা সি পয়েন্ট হতে পারে, যে কোনো পয়েন্ট হতে পারে। আর এই পয়েন্টের জন্য আমরা জানি যে এই টোটাল জিনিসটার মান শূন্য হয়ে যাবে। দ্যাট মিন্স সর্বোচ্চ উচ্চতাতে আমাদের ওয়াই অক্ষ বরাবর ফ্রাসের বেগের উপাংশ থাকে না, এই জন্য ইউ সাইন থিটা মানে জিটি টোটালটা শূন্য হয়ে যাবে এই বিন্দুতে। এখন আমরা তো বেগের ভেক্টর বের করেছি, তাই না? যদি আমি বেগের মান বের করতে চাই তাহলে কি করতে হবে দেখো। আমি যদি শুধুমাত্র মান বের করতে চাই, অবশ্যই দুটো ভেক্টরকে বর্গ করে যোগ করে বর্গমূল করতে হবে। তাহলে প্রথমে আমরা বর্গ করব প্রথম অংশটাকে, তাহলে ইউ স্কয়ার কস স্কয়ার থিটা পাবো, প্লাস হচ্ছে পরের অংশটাকে বর্গ করব, দ্যাট মিন্স ইউ সাইন থিটা মাইনাস জিটি, এই টোটাল অংশটাকে বর্গ করব। তো ওদের যোগফলটাকে আমি বর্গমূল করে দেব। বর্গমূল করলে আমরা এখানে পাওয়ার হিসেবে হাফ দিতে পারি। তো এটাই হচ্ছে কি আমাদের এই বেগের মান। এবং এটাকে যদি আমি মডিফাই করি, তোমরা মডিফাই করলে হিসাব করলে একটা মান পাবে, আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা মডিফাই করলে এখানে পাবে হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে কত হয় জি স্কয়ার টি স্কয়ার থাকবে, দ্যাট মিনস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, আর মাইনাস থাকবে হচ্ছে 2 ইউ জিটি এবং ইন্টু থাকবে হচ্ছে কত, তো কস স্কয়ার সাইন স্কয়ার 2 সাইন, তার মানে এখানে শুধু সাইন থাকবে, তো সাইন থিটা থাকবে। তো এটা তোমরা করতে পারো, এই টোটালটা আমরা হিসাব করব, মানে হিসাব করেছি, হিসাব করে এটার পাওয়ারটা হাফ দিয়ে দিব, কারণ এই টোটালটা কিন্তু রুট ওভারের ভিতরে থাকবে। তাহলে একদম লাস্টে আমরা যে লাইনটা পেলাম, এটা আসলে কোনো একটা প্রক্ষেপক বস্তুর তার গতিপথ বা ট্র্যাজেক্টরির যে কোনো একটা মুহূর্তে বেগের সমীকরণ। তার মানে এটাই হচ্ছে আমাদের বেগের সমীকরণ না লিখে আমি বেগের মান লিখবো, কেননা এখানে সবগুলো কিন্তু মানকে প্রকাশ করে, আর এই জিনিসটা হচ্ছে বেগের ভেক্টরকে প্রকাশ করে। দ্যাট মিনস আমি টুইস্টার দিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের বেগের সরাসরি ভেক্টরকে প্রকাশ করা হয় এটা দিয়ে, আর এটা দিয়ে সরাসরি বেগের মানটাকে প্রকাশ করা হয়। এখন তুমি যদি এই বেগের দিকটাকে বের করতে চাও, দিকটা কোনটা? অবশ্যই দিক বলতে আমরা এখানে যাকে বুঝবো সেটা হচ্ছে আলফাকে বুঝবো। তাহলে তুমি যদি আলফাকে বের করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বেগের এই ভেক্টরটা থেকে খেয়াল করে দেখো, একদম শুরুর ভেক্টরটা দেখো, এখানে আমরা কিন্তু বেগের একটা ভেক্টর দেখতে পাচ্ছি যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বেগের দুটো উপাংশ আছে। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যখন উপাংশ থাকবে, আর আমরা কিন্তু এই ছবি থেকেও দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের বেগটা আলফা কোণ তৈরি করে। তার মানে আমি যদি এই ছবিটাকে একটু আলাদাভাবে নিয়ে আসি, তাহলে এই দুটো হচ্ছে ভি বেগের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর উপাংশ, মাঝখানে আমাদের এই ভি বেগটা এভাবে কাজ করছে। তাহলে এই বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে আমি যদি ধরে এই জায়গাটাতে নিয়ে আসি, তখন এই জায়গাটাতে কিন্তু আমাদের আলফা কোণ কাজ করবে। এই বরাবর কাজ করবে ভি এক্স, উপর বরাবর কাজ করবে ভি ওয়াই, আর টোটাল অতিভুজ বরাবর কাজ করবে কিন্তু ভি বেগ। তাই যদি কাজ করে তাহলে এখান থেকে তুমি আলফার যে মানটা বের করতে পারো সেটা হচ্ছে ট্যান আলফা ইউজ করে বের করতে পারো। তাহলে ট্যান আলফার মানটা কত হবে? এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ ভি ওয়াই ডিভাইড বাই ভি এক্স, এটাই হবে আমাদের ট্যান আলফার মান। তাহলে এভাবে তোমরা বেগের যেই দিকটা আছে দ্যাট মিনস আলফাকে বের করতে পারো। তাহলে আলফা বের করতে হলে আমাদের এক পাশে নিয়ে আসতে হবে ট্যান ইনভার্সকে, আর আগের মতো আমরা ভি ওয়াইকে ভাগ করব ভি এক্স দ্বারা, তবে আমরা এখানে বেগের যে দিকটা আছে ডিউরেশন বা আলফা সেটাকে পেয়ে যাব। তাহলে আমরা এখন আলফাটাকে বের করি উপরে, যদিও একটু হিবিজিবি হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এখন আলফাটাকে বের করতে পারি কিভাবে? ট্যান ইনভার্স ভি ওয়াই ডিভাইড বাই ভি এক্স দিয়ে। দেখো তো ভি ওয়াই এর মানটা কী ছিল? ভি ওয়াই এর মানটা ছিল হচ্ছে ইউ অফ ওয়াই, আচ্ছা আমি সরাসরি লিখি, ভি অফ ওয়াই এর মানটা ছিল হচ্ছে আমাদের ইউ সাইন থিটা মাইনাস হচ্ছে জিটি, এটা ছিল আমাদের ইউ ওয়াই এর মান, এই যে এখানে ছিল। আর ভি অফ এক্স যেটা, তার মানটা কত ছিল? অবশ্যই ইউ কস থিটা, তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট, এটার মান ছিল হচ্ছে ইউ কস থিটা অথবা ভি কস আলফা, দ্যাট মিনস ভি এক্স এর মান যে কোনো একটা নিলেই হবে। তো আমি এখানে ইউ কস থিটা নিয়ে, যেহেতু উপরেও থিটা আছে আমি নিচেও থিটা নিলাম। তাহলে এই যে একটা অংশ পেলাম, এই টোটালটাই আমাদেরকে নির্দেশ করে কি এই বেগের দিক বা ডিরেকশন বা আলফার মানটা কত হবে সেটা। তাহলে আমরা এখানে আরেকটি স্টার দিয়ে রাখলাম, এটাও তো আমাদের কাজে দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, ভি হচ্ছে একটা সমীকরণ, আর মানটা হচ্ছে আরেকটা সমীকরণ। তাহলে আমরা এখন যেটা বের করেছি এটা আসলে ভি বেগের দিকটাকে নির্দেশ করে। আমরা প্রথমে ভি বেগের ভেক্টরটাকে পেয়েছি, তারপরে ভি বেগের মানকে পেয়েছি, ফাইনালি ভি বেগের যে দিকটা আছে সেটাও বের করেছি আলফার মাধ্যমে। তারপরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর বেগের যে পরিবর্তনটা হয় সেটা, মানে কীভাবে পরিবর্তনটা ঘটে। তার জন্য আমরা আবারও সেম চিত্রটা দেখতে পাচ্ছি, এবং খেয়াল করে দেখো আমাদের একদম ইনিশিয়াল বা একদম শুরুতে
ধরে নিলাম আমাদের এই প্রজেক্টাইলের একটা নির্দিষ্ট বেগ ছিল, সেটা হচ্ছে ইউ। তাহলে ইউ হচ্ছে আমাদের আদিবেগ, এবং এই আদিবেগের মানটা আমরা কীভাবে লিখতাম? আমরা লিখতাম দুইটা উপাংশকে ইউজ করে। একটা হচ্ছে যদি ইউ যদি আমি ভেক্টর হিসেবে লিখি, তাহলে আমাদের মানগুলো হবে একটা এরকম, ইউ এক্স অফ আই প্লাস হচ্ছে ইউ আই অফ জে, এরকম হবে। দ্যাট মিনস এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর একটা বেগের উপাংশ থাকবে। এবং মজার কথা হচ্ছে আমরা এই ইউ এক্স এবং ইউ আই মানে ওয়াই এদের কিন্তু আলাদা আলাদা মান দিতে পারি। যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রজেক্টাইলটা থিতা কোণ তৈরি করেছে এক্স অক্ষের সাপেক্ষে ছবি অনুসারে আর কি, তাই আমি বলতে পারি আমাদের এখানে হবে হচ্ছে ইউ কস থিতা অফ আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ সাইন থিতা অফ জে ক্যাপ। তো এটা হচ্ছে কি একদম ইনিশিয়াল কন্ডিশন বা একদম শুরুতে ফ্রাসের যে আদিবেগটা ছিল সেটা, এবং এটা হচ্ছে ও বিন্দুতে। ভালো করে খেয়াল করে দেখো, আমি একটু মার্ক করে দিই। এটা হচ্ছে আমাদের একদম শুরুর পয়েন্ট বা ও পয়েন্ট বা ও বিন্দুতে। এখন আমি যদি এই ফ্রাসটাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাই, তার মানে আমি যদি এই বিন্দুতে নিয়ে যাই, তখন কিন্তু তার ফাইনাল একটা ভেলোসিটি আমরা পাবো। তাহলে আমি এখানে একটু মার্ক করে রাখছি, আমি এখন ফ্রাসটাকে সর্বোচ্চ উচ্চতা বা এই পয়েন্টে নিয়ে গেলাম। তাহলে দেখো তো এই পয়েন্টে নিয়ে যাওয়ার সময় আমাদের কিন্তু এই বেগটা চেঞ্জ হবে, তাই না? আমরা ধরে নিলাম তখন আমাদের বেগটা হয়ে যাবে ভি, যেহেতু আমি জানি দ্বিমাত্রিক বস্তু মানে দ্বিমাত্রিক গতির পথ ধরে কোনো একটা বস্তু চললে তার বেগের কিন্তু পরিবর্তন ঘটে। তো ওই বেগের মধ্যে কি থাকবে? অবশ্যই এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকবে বা উপাংশ থাকবে, এবং ওয়াই অক্ষ বরাবরও কি একটা উপাংশ বা কম্পোনেন্ট থাকবে। মজার কথা হচ্ছে কি আমাদের এখানে এই ভি বেগের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা থাকবে তার মানটা কিন্তু সেম হবে, কারণ আমরা জানি ফ্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর তার বেগের উপাংশটা সেম থাকে। তার মানে এটা আমাদের আগের মতো ইউ কস থিতা এটা হিসেবে কাজ করবে। বাট ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা কিন্তু শূন্য হয়ে যাবে, কেননা তুমি জানো আমি বলেছিলাম সর্বোচ্চ উচ্চতাতে কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর যে বেগের উপাংশ হচ্ছে সেটা শূন্য হয়ে যায়। তাহলে 0 ইন্টু জে, তার মানে আলটিমেটলি আমরা এখানে কিছু না দিলেও হবে। তাহলে দেখো তো ও থেকে এই পয়েন্টে বা আমাদের প্রক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতার মধ্যে অবশ্যই বেগের একটা পরিবর্তন ঘটবে। তাহলে আমি একটু বিষয়টাকে একটু অন্য কালারে লিখি। প্রক্ষেপণ বিন্দু ও থেকে আমি সর্বোচ্চ উচ্চতা দ্যাট মিনস এই বিন্দুর মধ্যে আমরা যদি বেগের পরিবর্তনটা বের করতে চাই, দ্যাট মিনস চেঞ্জ ইন ভেলোসিটি যদি বের করতে চাই, সেটা হবে কি ডেল ইউ। কথার কথা ধরলাম হচ্ছে ডেল ইউ। তো এই ডেল ইউর মানটা কী হবে? ডেল ইউ যেহেতু বেগের পরিবর্তন, তার মানে এটা একটা ভেক্টর হিসেবে কাজ করবে, এবং এই বেগের পরিবর্তনটা হবে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগের ভেক্টর। তার মানে শেষ বেগটা কী ছিল? আমাদের শেষ বেগ ছিল হচ্ছে ভি, আমি ওকে মাইনাস করব আদি বেগ দ্যাট মিনস ইউ থেকে, এবং এই বিয়োগটা যদি আমি করি তাহলে আমি এখানে একটা দারুণ মান পাবো। কীরকম মান পাবো? তো আমি একটু বিয়োগটা করে দেখে, আমাদের শেষ বেগটা ছিল হচ্ছে ইউ কস থিতা অফ আই ক্যাপ মাইনাস আদি বেগ যেটা ছিল সেটা হচ্ছে ইউ কস থিতা আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ সাইন থিতা জে ক্যাপ। তাহলে এখানে লিখি ইউ কস থিতা আই ক্যাপ মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে, তারপর হচ্ছে ইউ সাইন থিতা জে ক্যাপ। এতটুকু অংশ ছিল। তো প্রথম দুইটা অংশ কিন্তু টোটালি কাটা যাচ্ছে, কাটা গেলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো তো আমাদের এখানে কিন্তু ও থেকে এতে বা প্রক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতাতে বেগের যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে মাইনাস ইউ সাইন থিতা জে ক্যাপ। তার মানে বেগের পরিবর্তনটা কিন্তু ঋণাত্মকভাবে হয়েছে, আর ঋণাত্মকভাবে মানে হচ্ছে কি নিচের দিকে হয়েছে। এর একটাই কারণ, প্রতিটা মুহূর্তে আমাদের অভিকর্ষ ত্বরণ কিন্তু জি নিচের দিকে কাজ করে, সেজন্য। তারপরে আরেকটা বেগের পরিবর্তন আমরা দেখব, সেটা হচ্ছে আমরা এখন সরাসরি ও বিন্দু থেকে বি বিন্দুতে যাব। বি হচ্ছে আমাদের নিক্ষেপণ মানে কি বলবো, যে বিন্দুতে পতিত হয়েছে পতন বিন্দু আর কি। বি হচ্ছে আমাদের পতন বিন্দু বা পয়েন্ট অফ ফলোয়িং মানে ফলিং। তো ও বিন্দু থেকে বি বিন্দু বা সমগ্র গতিপথে বেগের কি পরিবর্তন হয়েছে সেটা আমরা বের করব। তো সেটা বের করতে হলে অবশ্যই প্রথমে বি বিন্দুর বেগটাকে আগে বের করতে হবে। তো বি বিন্দু বরাবর যখন আমাদের বস্তুটা পড়বে তখন কিন্তু তার এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশটা আছে সেটা আগের মতো সেম থাকবে, দ্যাট মিনস ইউ কস থিতা হিসেবেই কাজ করবে, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি একটু লিখে দিচ্ছি এখানে ইউ কস থিতা। বাট ওয়াই অক্ষ বরাবর এখন কিন্তু সে নিচের দিকে পড়ছিল, তার মানে নিচের দিকে যখন পড়বে অবশ্যই তার নিচের দিকে একটা বেগ কাজ করবে। আমি তীর দিয়ে ঠিকমতো দেখিয়ে দিচ্ছি, এই বরাবর দেখিয়ে দিচ্ছি, যদিও ঠিকমতো দেখা যাচ্ছে না, তো আমি দেখিয়ে দিলাম। তাহলে নিচের দিকে যে বেগটা কাজ করবে তার সে বেগটারও কিন্তু একটা মান থাকবে। কীরকম মান থাকবে? সে নিচের দিকে কাজ করবে হচ্ছে কীভাবে, আমি যদি তোমাকে একটু বলি,
বি পয়েন্টটাকে আমি একটু আলাদাভাবে আঁকি, তাহলে বুঝতে পারবে। তো আমি একটু উপরে রাখছি, ধরো এটা হচ্ছে আমাদের সেই বি পয়েন্ট, বা বলা যায় যে বিন্দুতে পতিত হচ্ছে বস্তুটা। তো বস্তুটা যখন এভাবে পতিত হবে, খেয়াল করে দেখো আমি ডট ডট দিয়ে আঁকি, বস্তুটা যখন ভূমিতে এভাবে পতিত হবে তখন সে কিন্তু এই বরাবর যাওয়ার চেষ্টা করবে। তার মানে ওর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ঠিক ওয়াই অক্ষ বরাবর আরেকটা উপাংশ থাকবে। তো এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আমাদের ভি অফ এক্স, যার মান অল টাইম থাকবে ইউ কস থিতা, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা এখন ভি ওয়াই হবে, এবং ভি ওয়াইয়ের মানটা কী হবে? অবশ্যই তুমি দেখতে পাচ্ছ আমাদের এই বেগটা কিন্তু নিচের দিকে কাজ করছে বা উল্টো দিকে কাজ করছে। দ্যাট মিনস প্রথমে বস্তুটা উপরে উঠতেছিল, এখন কিন্তু নিচে নামছে। তো উল্টো দিকে যখন আমাদের বেগটা কাজ করবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমে একটা মাইনাস, তারপর হচ্ছে আমরা ইউ সাইন থিটা দিতে পারি। এর মানে হচ্ছে কি, আমরা যখন বস্তুটাকে নিক্ষেপ করেছি ও বিন্দুতে তার ওয়াই অক্ষ বরাবর বেগটা ছিল, মানে বেগের উপাংশ ছিল ইউ সাইন আলফা, মানে ইউ সাইন থিটা। যখন বস্তুটা বি বিন্দুতে পতিত হবে তখন তার ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটা সেম থাকবে, জাস্ট আগে একটা মাইনাস চলে আসবে। তাহলে বিষয়টা একটু অন্যরকম, যে এই পয়েন্টটা আসলে ও বিন্দুতে ছিল, যদিও পয়েন্টটাকে একটু উপরে দেখানো হয়েছে, বাট পয়েন্টটা ছিল আমাদের ও বিন্দুতে। তাহলে ও বিন্দু হচ্ছে আমাদের নিক্ষেপণ বিন্দু, যে বিন্দুতে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ ছিল ইউ সাইন থিটা। সেম পরিমাণ বেগের উপাংশ আমরা বি বিন্দু বা পতিত বিন্দুতে বা পতন বিন্দুতে পাবো, বাট সেক্ষেত্রে আগে একটা মাইনাস বসবে। তাহলে মাইনাস ইউ সাইন থিটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ। তাহলে আমরা বি বিন্দুর জন্য যদি বলি, তাহলে বি বিন্দুর জন্য যে বেগটা পাবো ভি, আমি বি বিন্দুর জন্য বেগটাকে ভি অফ বি লিখি, তাহলে সুবিধা হবে। তাহলে ওর মানটা কী হবে? অবশ্যই ভি এক্স অফ আই হবে, প্লাস হচ্ছে ভি ওয়াই অফ জি হবে, যেহেতু এক্স তার ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ রয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে সেটা কিন্তু সবসময় ইউ কস থিটা থাকবে, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে সেটা হয়ে যাবে মাইনাস ইউ সাইন থিটা, এবং এই ক্ষেত্রে যেটাকে আমরা নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের বি বিন্দুতে বেগের মান। তো এবার আমি যদি পার্থক্য তৈরি করি, দ্যাট মিনস ও বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে বেগের যে পরিবর্তনটা হয়েছে সেটাকে আমি যদি ডেল ভি দিয়ে প্রকাশ করি, কথার কথা ডেল ভি দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমাদের এই পার্থক্যটা হবে কি, বি বিন্দুর বেগ মাইনাস হচ্ছে আমাদের ও বিন্দুর বেগ, এবং ও বিন্দুর বেগটাকে আমরা ইউ হিসেবে কাউন্ট করেছিলাম। তো তাই যদি হয় তাহলে বি বিন্দুর বেগ যেটা ছিল সেটা ছিল হচ্ছে ইউ কস থিতা, যেটাই মাত্র বের করেছি, মাইনাস হচ্ছে ইউ সাইন থিতা ইন্টু জে। তো এটা ছিল আমাদের বি বিন্দুর বেগ, মাইনাস এ বিন্দুর যে বেগটা ছিল, ও বিন্দুর যে বেগটা ছিল সেটা হচ্ছে কি ইউ কস থিতা আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ সাইন থিতা জে ক্যাপ। তো দুটোর আগে মাইনাস হবে, যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস হয়, এখানে হবে ইউ কস থিতা ইন্টু আই ক্যাপ, মাইনাসে প্লাসে মাইনাস ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ। তো এতটুকু হচ্ছে আমাদের পার্থক্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইউ কস থিতা আই ক্যাপ এবং হচ্ছে ইউ কস থিতা আই ক্যাপ এই টোটালটা হচ্ছে কাটা যায়। তো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস টু ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ। তো এই অংশটুকু আমরা এখন পাবো, এবং এটাই হচ্ছে ও থেকে বি বিন্দুর জন্য যে বেগের পরিবর্তনটা ছিল, দ্যাট মিনস ডেল ভি, সেটা। তাহলে আমরা এখানে দুইটা কন্ডিশনে বেগের পরিবর্তন বের করেছি। একটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু বা নিক্ষিপ্ত বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতার মধ্যে যে বেগের পরিবর্তন সেটা, আর আরেকটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু এবং যেই নিপাতন বিন্দু বা পতিত বিন্দু তার মধ্যে যে বেগের পার্থক্য ছিল সেটা। তো এই দুটো পার্থক্য তোমাদেরকে মনে রাখতে হবে, আমি একটু মার্ক করে দিই। তো একটা পার্থক্য ছিল এটা, সেটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতার মধ্যে বেগের পার্থক্য, আর এটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু থেকে পতিত বিন্দুর মধ্যকার বেগের যে পার্থক্য ছিল সেটা। এবার আমরা তোমাদের জন্য সেই ভিজুয়ালাইজেশনটা নিয়ে আসবো, যে কিভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কোনো একটা ফ্রাস বা প্রক্ষেপকের গতির পরিবর্তন হয় সেটা। খেয়াল করে দেখো, আমরা একটা প্রক্ষেপককে ছুঁড়ে মেরেছি, যখন এই প্রক্ষেপকটা আস্তে আস্তে সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছে তখন কিন্তু তার এক্স অক্ষ বরাবর যে বেগটা ছিল সেটা সেম আছে, বাট ওয়াই অক্ষ বরাবর বেগটা কিন্তু শূন্য হয়ে গেছে। আবার যখন প্রক্ষেপকটা নিচে নামতে শুরু করেছে তখন কিন্তু তার ওয়াই অক্ষ বরাবর বেগটা ঋণাত্মক হয়ে গেছে, দ্যাট মিনস ভি ওয়াইটা নিচের দিকে এখন কাজ করছে। তো এটাতে যদিও এক্স অক্ষ বরাবর আমাদের কি বলবো বেগের উপাংশ দেওয়া নাই, আমরা পরের অ্যানিমেশনটা দেখি। এখানে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের বেগের পরিবর্তন হচ্ছে কোনো একটা ফ্রাসের, এবং এই বেগের পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র একটা জিনিসের মধ্যে হয় না, সেটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তুমি দেখতে পাচ্ছ প্রতিটা মুহূর্তে কিন্তু এই যে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে ভি এক্স, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তার মানে একটা ফ্রাসকে ছুঁড়ে মারলে ভি এক্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে বা সেম মানে থাকবে, বাট ভি ওয়াইয়ের মানটা আসলে কমতে থাকে একদম শুরু থেকে। ধরো ও হচ্ছে আমাদের প্রক্ষেপণ বিন্দু, আমাদের এইচ হচ্ছে এখানে সর্বোচ্চ বিন্দু, এই যে সর্বোচ্চ উচ্চতা, তাহলে ও থেকে শুরু করে এইচের মধ্যে আমাদের বি অফ ওয়াইয়ের মানটা কমতে থাকে। আবার এইচ থেকে শুরু করে ই এর মধ্যে, দ্যাট মিনস ই হচ্ছে আমাদের পতন বিন্দু,
এখানে ভি এর মানটা হচ্ছে আরও কমা শুরু করে, কমা মানে হচ্ছে বাড়া শুরু করে বাট বিপরীত দিকে। খেয়াল করে দেখো ভিওয়াইটা এখন কিন্তু উপরের দিকে কাজ করছে, যখন আমাদের সর্বোচ্চ উচ্চতা পার হলো তখন কিন্তু আমাদের ভিওয়াইটা জাস্ট নিচের দিকে কাজ করছে। তাহলে এখানে বেগের কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে ও থেকে এইচ বা প্রক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু যদি বলি, আমি একটু নিচে দেখি, তাহলে ও থেকে এইচ বরাবর আমাদের ভি অফ ওয়াই যেটা সেটা সবসময় উপরের দিকে কাজ করে। বাট আমি যদি বলি এইচ থেকে ই, দ্যাট মিনস আমাদের সর্বোচ্চ উচ্চতা থেকে পতন বিন্দু পর্যন্ত যে দূরত্বটা বা ডিস্টেন্সটা, এতটুকুর মধ্যে আমাদের ভিওয়াইটা সেটা সরাসরি নিচের দিকে কাজ করে বা আমাদের পৃথিবী বরাবর কাজ করে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি, একদম এইচ পয়েন্টে বা সর্বোচ্চ উচ্চতায় তুমি দেখবে ভি অফ ওয়াই এর মানটা শূন্য হয়। দ্যাট মিনস অ্যাট এইচ বা সর্বোচ্চ উচ্চতায়, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, ভি অফ ওয়াই যে মানটা সেটা হচ্ছে শূন্য হচ্ছে। তো এই হচ্ছে ভিজুয়ালাইজেশন। এবং তোমরা দেখতে পাচ্ছ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে দুটো উপাংশ কাজ করছে, এদেরকে আমি যদি এদের যদি আমি লব্ধি বের করি, সেটাই আসলে আমাদের বেগ হিসেবে কাজ করবে বা প্রক্ষেপকের বেগ ভি আই হিসেবে কাজ করবে। তার মানে ভি অফ আই যেটা সেটা আসলে দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বেগ নিয়ে গঠিত, আমি যদি ভেক্টর দিই, আর আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ নিয়ে গঠিত। একইভাবে তুমি যদি ভি অফ আই এর মানটা বের করতে চাও, তাহলে অবশ্যই কী করতে হবে, √1 নিতে হবে, তারপরে ভেতরে হচ্ছে তোমাকে ওই দুটো জিনিসের বর্গের যোগফল করতে হবে। দ্যাট মিনস ভি অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি অফ ওয়াই হোল স্কোয়ার, যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন। তোমরা আরেকবার দেখতে পারো, সর্বোচ্চ উচ্চতায় আমাদের ভি অফ ওয়াই এর মান শূন্য, বাট প্রতিটা মুহূর্তে ভি অফ এক্স বা এক্স অক্ষ বরাবর বেগের যে উপাংশ আছে সেটা কিন্তু একই রকমভাবে বাড়ছে, বাড়ছে না, একই রকম থাকছে। এখন একটা মজার বিষয় হচ্ছে সেম লেভেলিং নিয়ে আমি কাজ করি। দেখো আমি ধরে নিলাম কোন একটা পয়েন্ট, ধরো এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট, এটা হচ্ছে ধরো এ পয়েন্ট, এবং সেম পরিমাণ একই লেভেলে আমি এখানে আরেকটা পয়েন্ট ধরলাম, সেটা হচ্ছে বি পয়েন্ট। সেম লেভেল মানে হচ্ছে কি, ভূপৃষ্ঠ থেকে এদের উচ্চতা হচ্ছে সমান। তাহলে এখান থেকে এখানের উচ্চতাটা আমি ধরে নিলাম হচ্ছে নির্দিষ্ট একটা পরিমাণ দূরত্ব, ধরো যে 5 মিটার। তাহলে আমাদের বি বিন্দু থেকেও ভূপৃষ্ঠের যে দূরত্বটা সেটাও থাকবে কি আমাদের 5 মিটার। তাহলে আমি যদি কোনো একটা ফ্রাশের গতিপথে সেম লেভেলে দুইটা পয়েন্ট ধরি, তবে ওই দুটো পয়েন্টে কিন্তু তাদের বেগের মানগুলো সমান থাকে, বাট ওয়াই অক্ষ বরাবর বেগটা হচ্ছে বিপরীতমুখী থাকে। কিভাবে, খেয়াল করে দেখো, যখন আমাদের এই ফ্রাশটা এ বিন্দুতে যাচ্ছে, তখন কিন্তু তার একটা নির্দিষ্ট ভিওয়াই ছিল, এই যে এই মুহূর্তে ভিওয়াই ছিল, এবং এই ভিওয়াইটার কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা ছিল, এবং এই উচ্চতাটা কিন্তু এই ভিওয়াই এর একটা নির্দিষ্ট মানকে রিপ্রেজেন্ট করে। এবং আমি ধরে নিলাম এই মুহূর্তটাতে আমাদের ভিওয়াইটা উপরের দিকে ধরো যাক 10 মিটার পার সেকেন্ড বেগে কাজ করছে। ঠিক যখন আমরা এখন বি বিন্দুতে আসলাম, তখন কিন্তু একটা ভিওয়াই কাজ করছে, বাট এই ভিওয়াইটা কিন্তু নিচের দিকে কাজ করছে। মজার বিষয় হচ্ছে এই ভিওয়াইয়ের মানটাও তখন আমাদের 10 মিটার পার সেকেন্ড হিসেবে কাজ করবে। বাট একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে এই বিন্দুতে থাকা অবস্থায় ভিওয়াইয়ের ডিরেকশন ছিল উপরের দিকে, বি বিন্দুতে থাকা অবস্থায় আমাদের ভিওয়াইয়ের যে ডিরেকশন সেটা হচ্ছে নিচের দিকে। তাহলে কোনো একটা ফ্রাশ যখন দুইটা নির্দিষ্ট বিন্দুতে একই লেভেলে থাকে, একটা লেভেলে তার ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটা থাকে হচ্ছে উপরের দিকে, এবং আরেকটা পয়েন্টে তার ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ থাকে নিচের দিকে, বাট বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ আর কি, বাট এক্স অক্ষ বরাবর উপাংশের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস এই বিন্দুতে আমাদের ভিএক্স এর মান যা থাকবে, বি বিন্দুতেও তুমি দেখতে পাচ্ছ আমাদের ভিএক্স এর মানটা তাই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন, এবং আই থিঙ্ক তোমরা সবাই এই অ্যানিমেশনটা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। এবার আরেকটা মজার জিনিস দেখাই, আমাদের এই ফ্রাশটা যতটুকু অ্যাঙ্গেল নিয়ে আমরা নিক্ষেপ করেছি, ফ্রাশটাকে ধরা যাক থিটা পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে আমরা নিক্ষেপ করেছি, ফ্রাশটা যখন তার পতিত বিন্দু, দ্যাট মিনস পতন বিন্দু ইতে পৌঁছাবে, তখন কিন্তু সে ঠিক এই সাইডে একই পরিমাণ অ্যাঙ্গেল বা থিতা তৈরি করবে। তাহলে এটা একটা মজার বিষয়, তুমি যে পরিমাণ অ্যাঙ্গেল বা কোণে কোনো একটা ফ্রাশকে ছুঁড়ে মারবে, যদি আমাদের ভূমিটা সমতল হয়, তাহলে এই সমতল ভূমিতে সে একই পরিমাণ অ্যাঙ্গেল বা কোণ নিয়ে পতিত হবে। আবার যখন ফ্রাশটা তার যাত্রা শুরু করেছে ঠিক ও বিন্দুতে, খেয়াল করে দেখো, তখন কিন্তু তার ওয়াই অক্ষ বরাবর একটা বিশাল বেগ ছিল। দেখো এইমাত্র আমরা দেখলাম যে ওয়াই অক্ষ বরাবর কিন্তু উপরের দিকে বিশাল একটা বেগের উপাংশ ছিল, যেটাকে আমরা বলেছিলাম কি ভিওয়াই, এবং এই ভিওয়াইটা কিন্তু প্রতিবার পরিবর্তন হচ্ছে। সেম পরিমাণ বেগের মান নিয়ে সে একই পয়েন্টে, দ্যাট মিনস ই পয়েন্টে পতিত হবে, এবং সেক্ষেত্রে তার ভিও পয় কাজ করবে ঠিক নিচের দিকে। খেয়াল করে দেখো, এখানে যে ভিওয়াইটা দেখতে পাচ্ছি, সেম পরিমাণ ভিওয়াই নিয়েই কিন্তু সে যাত্রা শুরু করেছিল ও বিন্দু থেকে। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমাদের ফ্রাশের নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুতে কোণের মানটা সেম থাকে, এবং নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দুতে তার ওয়াই অক্ষ বরাবর যে বেগের উপাংশ, সেই বেগের উপাংশের মানটাও সেম থাকে, জাস্ট ডিরেকশন যেটা সেটা হচ্ছে অপোজিট হয়, দ্যাট মিনস 180 ডিগ্রি অপোজিটে থাকে। তো আমি একটু ঠিক মতো আঁকি, এটা মোটামুটি নিচের দিকে কাজ করবে, বাট 180 ডিগ্রি কোণে কাজ করবে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন বিষয়। তাহলে আমাদের কি বলবো, যে বিন্দু থেকে আমাদের ফ্রাশটাকে আমরা ছুঁড়ে মেরেছি, ওই বিন্দুতে ভিওয়াইটা যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে,
এক্স অক্ষের সাপেক্ষে মানে ওয়াই অক্ষের সাপেক্ষে, তবে সেটা হচ্ছে পজিটিভ দিকে। বাট এই ক্ষেত্রে যে 90 ডিগ্রি কোণটা তৈরি করবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষের সাপেক্ষে সে তৈরি করবে। তো এই বিষয়গুলো আমাদের এখন ভালোভাবে মনে রাখতে হবে। তাই থিঙ্ক তোমরা সবাই অ্যানিমেশনটা দেখে বুঝতে পেরেছ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমাদের যে কোনো একটা বিন্দুর কথা যদি বলি, বেগটা কিন্তু আমাদের এই প্যারাবোলা বা পরাবৃত্ত বরাবর জাস্ট স্পর্শক বরাবর কাজ করে। আর একটু ভালো করে দেখো, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিমাত্রিক যেই বেগটা ছিল, দ্যাট মিনস ভি অফ আই বা রেড কালারের যে তীরটা, সেটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে স্পর্শক বরাবর কাজ করছে, কখনোই কিন্তু স্পর্শকের বাইরে কাজ করছে না। এবং এই বেগগুলো কিভাবে কাজ করে বিস্তারিত আমরা ম্যাথ করার সময় আরও ডিটেলসে জানতে পারবো।